নমস্কার, টাইম টিভি বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে হয়তো আমাকে দেখে আপনারা একটু অবাক হচ্ছেন, তার কারণ এখন ঠিক ঘড়ির কাঁটায় 2টো নয়, 2:17 এমন কিছু তথ্য আমাদের সামনে রয়েছে, যে তথ্য আপনাদের সামনে রাখলে পরে এবার আপনাদের চক্ষু চরকগাছ শুধু হবে না, আপনারা এতটাই অবাক হবেন যা বলা বাহুল্য। আপনারা হয়তো চায়ের থেকে বিভিন্ন জায়গায় যখন রাস্তাঘাটে চলাফেরা করছেন তখন এই কথাটা শুনে দেখবেন যে টাকা দিয়ে চাকরি, একেবারে কিস্তিতে সরকারি চাকরি। শুনতে অবাক হচ্ছেন তো, কিন্তু এটাই সত্যি, কিস্তিতে সরকারি চাকরি হচ্ছে। এমন ছবি উঠে এসছে আজ একেবারে ট্রাইব টিভি বাংলার হাতে। ট্রাইব টিভি বাংলার হাতে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এমন কিছু বিস্ফোরক তথ্য রাখবো, যে তথ্য আর কোনোদিনও কোনো টিভি চ্যানেল এখনও পর্যন্ত এইভাবে রাখেনি। এই প্রথম ট্রাইব টিভি বাংলা এমন কিছু ব্রেক করতে চলেছে যা আপনাদের চক্ষু চরকগাছ করবে। এতদিন অবধি বিভিন্ন রকম প্রাইমারি থেকে আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, যখন সমস্ত দেশে নিট নেট যাবতীয় বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে, জলঘোলা পরিস্থিতি চলছে, একজন আরেকজনকে আরোপ প্রত্যারোপ করছে, প্রত্যেকের দিকে আঙুল নিশানা করছে, কাদা ছোড়াছুড়ি করছে, ঠিক সেই সময়কালীন অবস্থাতে আরও একটি বড় স্ক্যাম এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা ব্রেক করছে। ছবি আপনাদের সামনে তুলে ধরবো, তা সত্যি আমিও ভাবিনি যে এটাও হতে পারে, এটাও বাকি ছিল রাজ্যে। এটা ভেবেই অবাক লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমস্ত টিম যে বিষয়ের দিকে নজর রেখেছে তা হলো পিএসসি স্ক্যাম। একদম ঠিক শুনেছে, একদম এসআইয়ের চাকরিতে শিক্ষা রেশনের পর শিক্ষা রেশনের দেওয়ারে মার্কি সবগুলো ক্ষেত্রে যখন জমি পড়ে মাটি থেকে শুরু করে পাঠ্যচরে হাই প্রোফাইল নেতারা একের পর এক জেলে যাচ্ছে। যদিও বা বারবার করে তৃণমূল কংগ্রেস তখন বলছেন সবটাই তো তদন্ত সাহিত্য, সবটাই তো এখনো অভিযোগের ভিত্তিতে হচ্ছে, কোনো কিছু তো প্রমাণিত নয়। কিন্তু আজ যে প্রমাণ রাখবো আপনাদের সামনে তা একেবারে প্রমাণ সহ তথ্য। শুধুমাত্র অভিযোগ, কোনো পার্টির অভিযোগ নয়, এই অভিযোগ যার সঙ্গে ঘটেছে তার অভিযোগ। সে সরাসরি বলছে, ক্যামেরার সামনে অকপট বলছে, যা হয়েছে তার নিজেও তিনি অত্যন্ত বিভ্রান্তকর অবস্থায় রয়েছেন এবং তারও চক্ষু চরকগাছ হয়েছে। এমন কিছু তথ্য, যে তথ্য আপনাদের সামনে রাখলে পরে আপনাদের মনে হবে এটাও বাকি ছিল। আর কি বাকি ছিল এই রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে? বাম আমলে নাকি চিরকুট দিয়ে চাকরি হতো, সবাই বলছে, রাজনৈতিক মহল বলছেন, তৃণমূল কংগ্রেস বলছে, স্বয়ং বিজেপিও তাই বলছে। অন্যদিকে যখন একেবারে নিট নেট কেলেঙ্কারি চলছে, সেখানেও গতকাল ধর্মেন্দ্র প্রধান বলেছেন সবটাই নাকি আগবা, কোনো কথাই যেন আগবাভাবে না সব জায়গাতে ছড়িয়ে যায়, অর্থাৎ কোনো রকম অপপ্রচার যেন কোনো জায়গায় না ছড়ায়। এটা কি অপপ্রচার? নিট নেট নিয়ে যখন একেবারে দহরম মহরম, তখন পিএসসি স্ক্যাম শুনে একটু অবাক হবেন না, কোনো কিছু দাসত্ব নয়, একেবারে নিট অ্যান্ড ক্লিন ছবি আপনাদের সামনে রাখবো, যে ছবিটা এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেল রাখেনি। পরিচয় পর্বে আসবো, কেন এত কথা বলছি একটু ব্রিফ ধারণা দিই। শুধু স্ক্যাম বললে তো হয় না, কি স্ক্যাম শুনতে নিশ্চয়ই ইচ্ছে করছে আপনাদের। স্ক্যামটা একটু আপনাদের সামনে তুলে ধরি। স্ক্যামটা হলো এক্সাম না দিয়ে চাকরি পাওয়া। ঠিক শুনছেন, এক্সামই দেননি, ক্যান্ডিডেট নিজে বলছেন আমি কোনো রকম এক্সাম দিইনি, তাহলে তাকে ওয়েবসাইটে তার রোল নাম্বার সহ তার নাম কি করে সাইটে দেখাচ্ছে, তাও আবার যেমন তেমন সাইট নয়। এ সাইট আমার আপনার তৈরি করা সাইট নয়, এই সাইট গভর্নমেন্ট অথরাইজড পিএসসির নিজস্ব ওয়েবসাইট, এবং সেই ওয়েবসাইটে বাঘা কোনো নেতা মন্ত্রীর কোনো রেফারেন্সের লোকেদের নয়, একেবারে সাধারণ জনগণের থেকে তার নাম সরাসরি সে ওয়েবসাইটে রাখা। আমার আপনার আশপাশের চায়ের থেকে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পান, অনেক সময় বলে, অনেকেই বলে এত টাকা দিলে এত চাকরি, এত টাকা দিলে এই চাকরি, এত টাকা কম দিলে এই চাকরি, অর্থাৎ বিভিন্ন চাকরির দর বিভিন্ন রকম, কখনো রেড কার্ড তো কখনো সত্যি চাকরির রেফারেন্সে নতুন নতুন চাকরি। সব জায়গাতে একটাই ঘোটালা। কি ঘোটালা? চাকরি পাবে দাদা, কিন্তু টাকাটা তো লাগবে, টাকা না থাকলে চাকরিটা কি করে পাবেন? খুব সত্যি কথা, আজকালকার দিনে সরকারি চাকরি নাকি টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, টাকা থাকলেই চাকরি হয়। সত্যি অবাক লাগছে। তাহলে কি মেরিটের কোনো দাম নেই? তাহলে কি ট্যালেন্টের কোনো দাম নেই? তাহলে কি কোনো এক জায়গাতে সরকারি চাকরি শুধুমাত্র যাদের টাকা আছে তাদেরই হবে, মেরিট যাদের নেই বা যাদের মেরিট আছে তাদের ক্ষেত্রে রেফারেন্সটা কি করে তৈরি হবে, তাদের ক্ষেত্রে ডিফারেন্সটা কি করে তৈরি হবে, পার্থক্যটা কি করে তৈরি হবে, কি করে বুঝবেন কে সত্যি পড়াশোনাটা করে চাকরি পেয়েছে আর কে টাকা দিয়ে, সো কল্ড টাকা দিয়ে চাকরিটা পাচ্ছে?
অবাক হচ্ছেন তো, ভাবছেন কেন এরকম কথা বলছি? কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। একেবারে আপনাদেরকে বলবো, ক্যামেরাম্যানকে বলবো একবার একটা তথ্য দেখাতে। ক্যামেরাম্যানকে বলবো এই পুরো দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এফআইআর কপি। যিনি বলছেন এই এফআইআরে যে তিনি আসলে কোনো রকম পরীক্ষাই দেননি, তিনি কোনো পরীক্ষা না দিয়ে চাকরিটা তার পেয়ে গিয়েছেন এবং তাকে সরাসরি ওয়েবসাইটে দেখানো হচ্ছে। যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যে রাখছি, একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এফআইআর কপি। এই এফআইআর কপিতে বড় বড় করে লেখা রয়েছে। কি লেখা রয়েছে একবার আপনাদের সামনে পড়ে শোনাই, কিছুটা পড়ে শোনাবো। এখানে স্পষ্ট লেখা রয়েছে, বাদী গোলাম সরওয়ার আলম সিদ্দিকী, বয়স 24+। পিতার নাম লেখা রয়েছে বিবাদী, অর্থাৎ কার ক্ষেত্রে এই অভিযোগটা আসছে, পরিমল কুণ্ডু, 32+। পিতার নাম লেখা রয়েছে এবং তারপরে এফআইআরে যে চিঠিটা লেখা হচ্ছে সেই চিঠিটা একবার আপনাদের সামনে পড়ে শোনাবো। মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি একজন শিক্ষিত ছেলে। ভাবুন, লিখতে হচ্ছে তাকে, এফআইআর কপিতে লিখতে হচ্ছে, মহাশয় আমি শিক্ষিত ছেলে। ভাবতে পারেন, শিক্ষিত অশিক্ষিত এটাও লিখতে হচ্ছে পেপারের মধ্যে। বিনীত নিবেদন এই যে আমি একজন শিক্ষিত ছেলে। পিএসসি ফুড এসআই 2018 প্যানেলে আমি কোনোদিন অ্যাপ্লাই করিনি। ভাবতে পাচ্ছেন, অ্যাপ্লাই করা হয়নি। সেই ছবিটা আরও একবার বলবো, দেখুন এখানে বড় বড় করে লেখা রয়েছে, বড় বড় করে, যে তিনি কোনোদিনও 2018 যে প্যানেলের কথা বলছেন সেই প্যানেলে তিনি কোনোদিনও অ্যাপ্লাই করেননি। বড় বড় করে লেখা রয়েছে, সেটাই পড়ছি আপনাদের সামনে। উক্ত বিবাদী ইতিপূর্বে চাঁচলে থাকিত, সেই সূত্রে আমার তাহার সাথে পরিচয়। অর্থাৎ যার কথা বলা হচ্ছে, যিনি বাদী এবং যিনি বিবাদী, এনারা দুজনেই চাঁচলের বাসিন্দা, যা বোঝা যাচ্ছে। বিবাদী আমাকে প্রস্তাব দেয় যে সে আমার পিএসসি ফুড এসআই 2018 প্যানেলে নাম তুলে টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেবে এবং চাকরি করিয়ে দেওয়ার পরে 7 লক্ষ টাকা দেবে। আমি রিপিট করছি আরেকবার, টাকার অ্যামাউন্টটা 7 লক্ষ টাকা। রেড কার্ডটা বুঝতে পারছেন তো? 15 লক্ষ 20 লক্ষ এতদিন শুনে এসছেন, এবার সরাসরি অভিযোগকারী নিজে বলছেন তার কাছে 7 লক্ষ টাকা চাওয়া হয়েছে। আরও কি লিখেছেন তিনি লিখেছেন, বিবাদীর কথায় আমার বিশ্বাস হয়নি, তাই আমি মৌখিকভাবেই তাকে ওইরূপ করার চ্যালেঞ্জ দিয়ে বসি। অর্থাৎ এতটাই শিক্ষিত তিনি সরাসরি এটাও জানেন যে সত্যি রাজ্যে যা ঘটনা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে আবারও এই কেলেঙ্কারি কি করে হতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন বড্ড দানা বাঁধছে, এত কিছু হচ্ছে, সরকারি চাকরির দুর্নীতি নিয়ে নানা রকম কথা হচ্ছে, মনের মধ্যে অনেক রকম প্রশ্ন যাচ্ছে যে আশপাশে কারা সত্যি বলছে কারা মিথ্যে বলছে। তৈরি হচ্ছে তো, আমাদেরও তৈরি হয়। তার কারণ দেখবেন আপনাদের আশপাশে অনেক সাধারণ মানুষ একেবারে সুন্দরভাবে বেশ নিয়ে, সুন্দরভাবে ফিটফাট হয়ে আপনাদের সামনে এসে বলছে এত টাকার বিনিময়ে চাকরিটা দিয়ে দেবো। এবং যখন রাজ্যে সরকারি চাকরি নিয়ে একের পর এক নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, তখন এই ধরনের কথার ক্ষেত্রে সত্যি কি বিশ্বাস হয়? কখনো কখনো সাধারণ মানুষ তো বিশ্বাস করতেও হয়। তার কারণ মেরিটের বেসিসে যখন চাকরিটা না হয় তখন সেখানে বড়সড় প্রশ্ন আসে যে সত্যি একটা চাকরির তো অত্যন্ত দরকার। দিনের পর দিন দেশে রাজ্যে এমপ্লয়মেন্টের সংখ্যা কমছে, দিনের পর দিন দেশে রাজ্যে বেকারত্বের সংখ্যা বাড়ছে, দিনের পর দিন একই ইস্যু নিয়ে যখন সমস্ত রাজনৈতিক দলের লোকেরা, সাধারণ মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে তাদের কথাগুলো বলার চেষ্টা করে, বক্তব্যগুলো রাখার চেষ্টা করে, তখন রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম তকমা দেয়। কখনো তারা বলে তারা গেরুয়া, কখনো তারা বলে তারা সবুজ, কখনো তারা বলে তারা লাল, কখনো তারা বলে তারা সাদা। কিন্তু প্রশ্ন ওঠে, তারা সাধারণ মানুষ, নিরপেক্ষভাবে তাদের চাকরিটা চাইছে, কিন্তু চাকরিটা চাওয়ার পরেও, মেরিটের বেসিসে তারা চাকরিটা চাওয়ার পরেও যখন চাকরিটা পাচ্ছে না, তখন তাদেরকেও সত্যি অকপটভাবে একটু টেস্ট তো করতেই হয় যে টাকা দিয়ে কি সত্যিই চাকরিটা পাওয়া যাবে। যদি মেরিটের বেসিসে চাকরিটা না হয় তাহলে তো টাকা সত্যিই দরকারি। তার কারণ রাজনৈতিক নেতারা এসি ঘরে বসে অনেক বড় বড় কথা বলতে পারেন। ইভেন আমিও এখন যেখানে বসে রয়েছি এত বড় বড় কথা বলছি, এসি ঘরে বসে রয়েছি, ঠান্ডা ঘরে বসে রয়েছি, কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে যারা বসে রয়েছে তারা রোদ জল ঘামে বসে তাদের নিজস্ব স্বপ্নগুলো দেখে। একদিনে কেউ WBCS অফিসার হয়ে যায় না, একদিনে কেউ ফুড এসআই এর চাকরিটা পেয়ে যায় না, একদিনে কেউ ব্যাংকের চাকরিটা পেয়ে যায় না, একদিনে কেউ রেলের চাকরিটা পেয়ে যায় না, একদিনে কেউ সাংবাদিকটাও হয়ে যায় না। কিন্তু প্রশ্ন ওঠে, যখন চাকরির বিনিময়ে টাকাটা দিতে হয়,
যখন চাকরির বিনিময়ে তাদের প্রত্যেককে তাদের সর্বস্ব খুইয়ে, কখনো জমি, কখনো টাকা, কখনো তাদের মা বাবার সোনার গয়নার অলংকার, প্রত্যেকটা জিনিসকে বন্ধক রেখে তাদেরকে টাকাটা দিতে হয়, প্রশ্নটা তখন ওঠে। রাজনৈতিক নেতারা তো বড় বড় কথা বলে দেয়, বিচারপতিরা নানান রকম কথা বলে, আইন ব্যবস্থা নানান রকম কথা বলে, তারা বলে সত্যিই তো টাকা দিয়ে চাকরি তো নেওয়া উচিত না, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা একটু অন্যরকম। টাকা দিয়ে কি এখনো চাকরি হচ্ছে? যদি না হয় তাহলে এই প্রসঙ্গ আসছে কি করে? যদি না হয় তাহলে ইনি বলছেন কি করে, যিনি অভিযোগকারী, যে সত্যিই তার কাছে 7 লক্ষ টাকা চাওয়া হয়েছে? এই যাবতীয় প্রসঙ্গ নিয়ে আসবো। এই 7 লক্ষ টাকা সত্যিই কি চাওয়া হয়েছে? এই টাকা কি সত্যিই তিনি দেওয়ার চেষ্টা করেছেন? সত্যি যাদের ওপরও অভিযোগ করা হচ্ছে তারা কি আদতেও কোনো মন্তব্য করেছিলেন, নাকি সবটাই প্ল্যানিং? অভিযোগ বারবার করে যেটা আসে না, এটা কোনো রাজনৈতিক দলের প্ল্যান। বারবার করে বলা হয়, কখনো তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করলে বলা হয় বিরোধীদের চক্রান্ত, কখনো বিজেপিকে জিজ্ঞেস করলে বলা হয় বিরোধীদের চক্রান্ত, কখনো সিপিআইএমকে জিজ্ঞেস করলে বলা হয় বিরোধীদের চক্রান্ত। আজব মশাই, সত্যি রাজনীতিটা সত্যি একটা রঙ্গমঞ্চ। তার কারণ এখানে স্ক্যাম হলে পরেই, যে সরকারের আমলেই হোক না কেন, একেবারে তো প্রত্যারোপ ওঠে বিপরীত পার্টির ওপর, বিরোধীর ওপর। কিন্তু এটা বাদ দিয়েও না, সরকারি চাকরি বাদ দিয়েও কিছু মানুষ আছে যারা সত্যি সত্যি ট্যালেন্টেড, তারা হয়তো চাকরিটা পাচ্ছে না। প্রশ্নটা ওঠে, কেন চাকরিটা পাচ্ছে না? কেন তাদেরকে বারবার করে টাকা দিয়ে চাকরিটা পেতে হবে? কেন মেরিটের বেসিসে তারা চাকরি পাবেন না? কেন এত বড় একটা এক্সামের ক্ষেত্রে, ফুড এসআই এর মতো এত রেপুটেড একটা এক্সামের ক্ষেত্রে তাদেরকে চাকরিটা টাকা দিয়ে পেতে হবে? প্রশ্নটা এই জায়গাতে আসে। তিনি আরও লিখেছেন, বিবাদীর কথায় আমার বিশ্বাস হয়নি, তাই আমি মৌখিকভাবেই তাকে ওইরূপ করার চ্যালেঞ্জ দিয়ে বসি, এবং ইহা অদ্য হতে প্রায় 25 দিন পূর্বে আমাদের মধ্যে ফোন মারফতে কথোপকথন হয়। কি কথোপকথন হয় সেটাও আপনাদের সামনে একটু রাখার চেষ্টা করব যদি সময় পাই। এমতাবস্থায় পিএসসির ওয়েবসাইটে 1 নম্বর বিবাদী আরও অনেকে ব্যক্তির সহায়তায় আমার সত্যি নাম তুলে দেয় এবং বর্তমানে আমার কাছে উক্ত টাকা চাইতেছে। প্রকাশ থাকে যে বিবাদীরা আমার নাম, একটি রোল নাম্বার সহ গত ইংরেজি 14/6/2024 তারিখে তুলেছে। অর্থাৎ আজকের ডেট যদি আমি ধরি, আজকের ডেট ইতিমধ্যে 21 তারিখ, 14 তারিখ টাকা তুলেছে। অর্থাৎ ঠিক 7 দিনের অন্তর, এবং 7 দিনের মধ্যে এই স্ক্যাম এই প্রথমবার ট্রাইব টিভি বাংলা ব্রেক করছে, আপনাদের সামনে খোলাসা করছে। ট্রাইব টিভি ফেসবুক পেজ থেকে আপনাদের যখন লাইভে এসেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আজ 2টোর সময় এমন কিছু ব্রেক করবো যা আপনাদেরকে চক্ষু চড়ক গাছ করবে। সত্যিই চক্ষু চড়ক গাছ হয়তো এই মুহূর্তে করছে, তার কারণ এখনও পর্যন্ত কোনো টিভি চ্যানেল এইভাবে আপনাদের সামনে রাখেনি। আরও কিছু কথা হবে একেবারে, বিশেষ যে বক্তব্যগুলো আসবে। আপনারাও সুন্দর করে জওয়ান সিনেমাটা দেখেছেন, সিট বেল্ট পরতে বলেছিল, এবার খুব ভালো করে কানে হেডফোনটা গুঁজে দিন যারা যারা ফেসবুকে দেখছেন, আর যারা যারা টিভি চ্যানেলে বসে বসে দেখছেন তারা রিমোটের সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন। তার কারণ যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো শুধু কান নয়, আপনাদের মস্তিষ্কও ছানা বড়া করে দেবে, শুনতে পাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, পরিচয় পর্ব সারবো, আমাদের সঙ্গে রয়েছে ইতিমধ্যেই মাননীয় গোলাম সারোয়ার আলম সিদ্দিকী। গোলামবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। গোলামবাবু, ট্রাইব টিভি বাংলাতে আপনি এসছেন, আপনার কথোপকথন রাখতে আপনি কথা বলবেন, কিন্তু তার আগে আমার প্রশ্ন, আমি যে কথা বলবো এই মুহূর্তে আপনার কাছে অনেক কিছু জানবো, কিন্তু তার আগে আপনাকেও একটা কথা বলবো। আপনি চ্যালেঞ্জ বশতই করে থাকুন আর যাই করে থাকুন, খারাপ ভাববেন না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। এবং যদি আপনি কিঞ্চিত পরিমাণও চ্যালেঞ্জের বশতও কিছু দিয়ে থাকেন, আপনি দোষী। কিন্তু তা সত্ত্বেও আপনাদের মতো যারা সাধারণ মানুষ, যারা সত্যি মেরিটোরিয়াস, তাদের জন্য ট্রাইব টিভি বাংলা রয়েছে, এবং ট্রাইব টিভি বাংলা একের পর এক এই খবর ব্রেক করবে। প্রথমেই আপনাকে স্বাগত, এবং তার সঙ্গে সঙ্গে সরি হয়তো আপনাকে দুঃখ দিলাম, কিন্তু এটা সত্যি, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। খারাপ ভাববেন না, বাট আপনার সমস্যাগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথম আপনার থেকে জানার চেষ্টা করবো, গোলামবাবু, কি ঘটেছিল? প্রথম যে ঘটনাটা আপনার সঙ্গে ঘটেছিল, প্রথম যে ফোন আপনি পেয়েছিলেন, বা প্রথম যার সঙ্গে আপনার আলাপ হয়েছিল, কি হয়েছিল সেই সময়? উনি পরিমল কুণ্ডু, তিনি হচ্ছেন একজন প্রাথমিক শিক্ষক। উনি আমাকে একদিন হঠাৎ করে মেসেঞ্জারে SMS করেন। SMS করে আমাকে জানান যে একটা চাকরির, মানে আমি ওর SMS-এ রিপ্লাই দিই না, কন্টিনিউ রিপ্লাই না দেওয়ার জন্য ও হঠাৎ করে আমাকে বলছে একটা জবের ব্যাপারে। তো আমি যে কী জব, রিপ্লাই দিই, আমি সেটাও দেখাতে পারবো, অবশ্য আমার সমস্ত স্ক্রিনশট রয়েছে, দেখিয়ে দেবো। তখন উনি আমাকে বললেন যে একটা জব ফুড এসআই, মুঝে কে পেলো।
তো কে পেলো এরকম কে পেলো না, ফুড এসআইয়ের জব রয়েছে, তুমি যদি করতে চাও এতটা 7 লক্ষ টাকার বিনিময়ে তোমার চাকরি করিয়ে দেবো আমি, তুমি তোমার বায়োডাটা পাঠাও, এরকম মানে দফায় দফায় কীভাবে টাকা দিতে হবে সবগুলো আমাকে খোলাখুলি বলে এইভাবে টাকা দিতে হবে। ঠিক আছে, তো আমার সত্যি বিশ্বাস হয় না। এটা বেশ অনেক দিন 2 মাস আগের ঘটনা। তখন আমি আর ওকে যেহেতু পাত্তা দিইনি, তো পাত্তা না দেওয়ার কারণে উনি আমাকে আবার কি বলেছে যে আমার বারবার ফোন করেছে, বারবার ফোন করে বিরক্ত করার কারণে আমি একদিন বললাম ঠিক আছে আগে আমার নাম তুলে দেখাও তারপরে কোনো টাকা দেবো। ও বলছে ঠিক এই জায়গাতে আপনাকে একটু আটকাচ্ছি, প্রশ্ন হচ্ছে আপনাকেই কেন ফোন করলো, অন্য কাউকে ফোন করেনি এর আগে? ও বলছে অনেকের করিয়ে দিয়েছি, আমার জানা পরিচিত যাদের রয়েছে তাদের সবারই অনেকের করিয়ে দিয়েছি, সেটার প্রুফও দিয়েছে আমাকে যে করিয়ে দিয়েছি বলে, আমাকে ডকুমেন্টস পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ওদের করিয়ে দিয়েছি, তোমার সঙ্গে একটা আলাপ ছিল, 3 বছর তোমার ওখানে থেকেছি, দিয়ে মানে তাই জন্য তোমাকে ভাবলাম তুমি তো বেকার ঘুরে বেড়াচ্ছ, তা তোমারও একটা কাজে লাগিয়ে দিই, তুমি আমার একটু নাম করবে, এটাই আর কিছু না। আচ্ছা, নাম করবে, আমার নাম যোগ করবে। এক্স্যাক্টলি কোন লোক, মানে আপনি এর আগে পরিমলবাবুকে চিনতেন? হ্যাঁ, উনি 2017 সালে এখানে আমাদের চাচলে জয়েনিং করে প্রাথমিক শিক্ষক হিসাবে। মানে উনিও শিক্ষক? উনি শিক্ষক, একজন শিক্ষক, কিন্তু উনি নিজেও বলেছেন আমার পুরনো চেনে আমি ওই যেখানে যেই মারফতে আমি চাকরি পেয়েছি সেই মারফতে তো ওদের সবারই আমি চাকরি করিয়ে দিচ্ছি। বিস্ফোরক মানে তিনি বলছেন না, ও নিজেও যেই মারফত চাকরি পেয়েছেন, উনিও যেই মারফত চাকরি পেয়েছেন, যেই চেনে চাকরি পেয়েছেন, সেটা লেখাটাই আমি এখনই দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আপনারা শুনতে পাচ্ছেন, মানে কেন বলছে বলুন তো বিস্ফোরক তথ্য? ভাবুন, যে ব্যক্তি বলছে যে চাকরিটা করিয়ে দেবে তিনিও চেইন মারফত চাকরি পেয়েছেন, ওরপর থেকে ওই চেনের মারফতে উনি অনেক চাকরি করিয়েছেন, সেগুলোর আমাকে চাকরি করিয়েওছেন এবং উনি চাকরি নিজেও করছেন। তাই তো? চাকরি আমাকে জিজ্ঞেস করেছি তোমার লাভ কি? আচ্ছা, উনি কত বছর ধরে চাকরি করছেন? 2017 সাল থেকে জয়েনিং করেছেন। তার আগে কি করতেন? তার আগে এরকম অনলাইনের দোকান করতো, মানে জেরক্সের দোকান ছিল ওনার গ্রামে। তো উনি যখন এখানে চাকরি পাই ওনার, তারপরে যে পরে জানি যে 2012 প্যানেল যখন হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল লিস্টে তার নাম থাকা সত্ত্বেও উনি কিন্তু এখনও কন্টিনিউ চাকরি করে যাচ্ছেন। ক্যান্সেল হয়ে গেছে, তার শুধু চাকরি করছে? হ্যাঁ, সেটা আমি জানি। 2012 লিস্টে কিন্তু উনি ওনার চাকরি ক্যান্সেল হয়েছে। আচ্ছা, এই যে সব যতগুলো চাকরি বাতিল হয়েছিল তার মধ্যে সেই লিস্টেও ওনার নাম ছিল। উনি বলছেন 2014 লিস্টে নাকি আবার কন্টিনিউ করছে, মানে এই যে রিসেন্ট যে চাকরিগুলো বাতিল হয়েছে। আচ্ছা আচ্ছা, 2017-তে যারা চাকরি পেয়েছিল 2012 লিস্টগুলোতে। আচ্ছা, আপনি কি দেখাবেন বলছিলেন, একটু দেখান। আপনার পারমিশন নিয়ে একটু পড়তে পারি? হ্যাঁ, অবশ্যই। মেসেজগুলো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একেবারে রিপ্লাই না দেওয়াতে গোলাম সরওয়ার আলম সিদ্দিকী তিনি একেবারে যে মেসেজগুলো করেছেন পরিমল বাবু, সেই মেসেজের কথোপকথনগুলো একবার দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে রাখবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো, ছবিটা দেখুন একবার, ছবিগুলো দেখুন। উনি কতবার রিপ্লাই করেছে আমি জাস্ট দেখুন, উনি এতবার মেসেজ করার পরে এক এক করে ওনার রিপ্লাইগুলো আপনাদের সামনে রাখছি ইতিমধ্যে। দেখুন রিপ্লাইগুলো, দেখুন এত বড় লম্বা চওড়া একটা মেসেজ, তারপরে একটা করে রিপ্লাই। দেখুন এই যে একটা জয়েনিং লেটার, বিস্ফোরক একজনের জয়েনিং লেটার পাঠিয়ে আমাকে প্রুফ দিচ্ছেন। দেখুন ছবিটা দেখুন, একজনের জয়েনিং লেটার পরিমল বাবু দিচ্ছেন, তিনি একজন পেশায় শিক্ষক, তিনি জয়েনিং লেটার দিচ্ছেন। এরকম বলছেন ইনি 1 মাসের বেতন পেয়ে গেছেন, কিন্তু ইনি 1 মাসের বেতনও পেয়েছেন, কিন্তু এই ব্যক্তি বয়স হচ্ছে 2005 ডেট অফ বার্থ। আচ্ছা, একবার মেসেজগুলো আপনার পারমিশন নিয়ে একটু পড়ার চেষ্টা করুন। মেসেজগুলোতে একেবারে পরিমল কুণ্ডু ফেসবুকে তার লোকনাথ বাবার ছবি দেওয়া, ফেসবুকে প্রোফাইলে তার লোকনাথ বাবার ছবি দেওয়া। তিনি বলছেন হাউ আর ইউ শুভ বিজয়া, এই মেসেজটা করেছিলেন একেবারে অক্টোবর 2 তারিখ 2017 সাল 10টা 8, অর্থাৎ রাত্রিবেলা 10টা 8-এ এই মেসেজটা করেছিলেন। তিনিও রিপ্লাই করলেন শুভ মহরম, অর্থাৎ অক্টোবর 2-এ মেসেজ করেছিলেন, আপনি অক্টোবর 3-এ রিপ্লাই করলেন। বেশ, তারপরে আপনি কংগ্রাচুলেশনস কেন পাঠালেন? কংগ্রাচুলেশনস কিসের জন্য? আপনি মার্চ 23-এ 2021-এ কংগ্রাচুলেশনস পাঠিয়েছেন কিছুর জন্য, জানি না, ওটা তো কোনো কারণে কিছু আমাকে দিয়েছিল, মনে নেই ওটা। তারপরে উনি কন্টিনিউয়াস রিপ্লাই করছেন কেমন আছো, কেমন আছিস রে। আচ্ছা, আছো থেকে আছিস রে হয়ে গেল, তুমি থেকে তুই হয়ে গেল। হ্যাঁ, ওর থেকে যেহেতু আমি বয়সে অনেক ছোট, তো ওই হিসাবে আমাকে তুই করেই বলতো। আচ্ছা বেশ, তারপর নো রিপ্লাই। একটা জবের ব্যাপারে বলতাম, আপনি বলছেন কোন জব, উনি বলছেন ফুড এসআই। হ্যাঁ, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, আরও একবার বলবো দেখাতে, দেখুন এখানে বড় করে লেখা রয়েছে ফুড এসআই। উনি বলছেন যে ফুড এসআই এর চাকরির কথা তিনি বলছেন। লাইনটা বলুন, আমি কি একবার বলবো এই স্ক্রিনটা দেখানোর জন্য। ফুড এসআই এর ছবিটা একবার দেখুন,
স্ক্রিনটা দেখুন একবার, ফুড এসআই, এখানে স্পষ্ট লেখা রয়েছে ফুড এসআই এর জবের কথা বলছেন তিনি, ফুড এসআই স্পষ্ট বলছেন, এক্সক্লুসিভ ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুড এসআই এর কথা বলছেন। জিজ্ঞেস করেছি কে পেয়েছে, একেবারে আপনি মেসেজ পেলো কদিন আগে তো এক্সাম হলো, বলছেন আমার পুরনো চেইন। আমি তো তাই বলছি আমাকে উনার চেন মানে উনার পেয়েছেন গতকালকে, সেটারও রেকর্ডিং আছে, গতকালকে রাত্রে আধা ঘন্টা ধরে আমাকে জ্বালিয়েছে ফোনে, জ্বালানোর পরে সে বলেছে তুই কিছুই জানিস না, চাকরির যতগুলো ভ্যাকেন্সি থাকে তার মধ্যে 20% জেনুইন চাকরি হয়, তার মধ্যে না, বাকিগুলো সব কৌটোতেই চাকরি পায়। 20% জেনুইন চাকরি হয়, বাকি সব কৌটোতেই টাকা দিয়েই পাওয়া যায়। সাংঘাতিক, আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, আমি সেই রেকর্ডিংটা একবার শোনাতে বলবো, রেকর্ডিংটা বের করুন। কিন্তু তার আগে যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই রাখছি, গোলাম সরওয়ার আলম সিদ্দিকী তিনি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে, তিনি বিস্ফোরক মন্তব্য করছেন পরিমল বাবু যিনি আছেন, যিনি চাকরির এই টোপটা দিয়েছিলেন, যে টাকাটা উনি চেয়েছিলেন, 7 লক্ষ টাকা উনি চেয়েছিলেন, 7 লক্ষ টাকা তিনি চেয়েছিলেন পরিমল বাবু, যিনি একজন পেশায় শিক্ষক। আমার ফোনে দু একজনের সঙ্গে ফোনে পরিচয় করিয়ে দিয়েছেন, মানে উনি মানে উচ্চ আধিকারিক বলে পরিচয় দিচ্ছেন, ফোনে কারোর সঙ্গে কনফারেন্সে কথাও বলাচ্ছেন, তাদেরও নাম্বার রয়েছে আমার কাছে, তারা সরাসরি আমাকে পরে ফোন করেছে, টাকার কথা বলেছে, টাকা পরিমল বাবুকেই দেবেন, আমাকে একটা অ্যাকাউন্ট নম্বর পাঠিয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য আমি ইচ্ছা করে ওর কাছে অ্যাকাউন্ট নম্বর চেয়েছি, দেখি কোন অ্যাকাউন্টে ওরা টাকা নেয়। অ্যাকাউন্ট নম্বরটা কি জেনুইন? হ্যাঁ, অ্যাকাউন্ট নম্বর অবশ্যই জেনুইন, এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে একটা। আচ্ছা, মানে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো পার্সোনাল অ্যাকাউন্ট, কোনো থার্ড পার্সনের হয়তো অ্যাকাউন্ট দিয়ে তার অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য আমরা অ্যাকাউন্টে পাঠাই। আচ্ছা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার কাছে রয়েছে? হ্যাঁ, অবশ্যই সমস্ত অ্যাকাউন্ট নাম্বারটা একটু বের করুন, আর আপনার রেকর্ডিংটাও একটু বের করুন, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। শুধুমাত্র পর্দাফাশ কথাটা বলাটা হয়তো ভুল, বিস্ফোরক পর্দাফাশ। এবার আমাকে টাকার জন্য যখন চাপ দেয়, তো আমি একটা ফলস ওকে স্ক্রিনশট পাঠিয়ে দিই যে আমি টাকা পাঠিয়ে দিলাম বলে, আমি নিজের অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে, আপনি টাকাটা পাঠাইনি, আমি অন্য একটা অ্যাকাউন্টে, আমার নিজের অন্য অ্যাকাউন্টে আমি এনইএফটি করলাম, দিয়ে ওকে স্ক্রিনশট পাঠিয়ে দিলাম যে আপনাকে এনইএফটি করে দিলাম, আজকে শনিবার, টাকা ক্রেডিট হবে না, 2 দিন পরে ক্রেডিট হয়ে যাবে। যখন ও বলছে যে টাকা তো ঢুকছে না কেন, টাকা ওর যেহেতু পাচ্ছে না, তো টাকা না পাওয়ার পর থেকে আমাকে জানে হুমকি দেবে, তোর নাম তুলে দিলাম, নাম তুলে দেওয়ার পর তুই এখন টাকা দিবি না কেন। আচ্ছা, মানে আপনি টোপ দিলেন? হ্যাঁ, আমি আপনাকে 10 মিনিটের মধ্যে আপনাকে টাকাটা দেননি? না, টাকা দেননি, কিন্তু টাকাটা যেহেতু নাম তুলে দিয়েছি, আমি টপ দিয়েছি যে আপনি নাম তুলে আমি 10 মিনিটের মধ্যে আপনাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা, 10 মিনিটের মধ্যে আপনাকে 70,000 টাকা চেয়েছিল, 10 মিনিটের মধ্যে 75,000, 10 মিনিটের মধ্যে 75,000, 7 লক্ষ টাকা আপনি পুরো এফআইআর এ দিয়েছেন? দফায় মানে টোটালে 7 লক্ষ টাকা চেয়েছে, মানে দফায় নেবে টাকাও, মানে যে একটা কাজ করবে, লেটার পাঠাবে, তখন নেবে হাফ টাকা, আমি হাফ টাকা নেওয়ার পর উনি মানে লেটার পাঠানোর আগে হাফ টাকা নেবে, মানে নাম তোলার পর হাফ টাকা নিয়ে নেবে, লেটার পাঠাবে, জয়েনিং লেটার পাঠিয়ে দিয়ে উনি আমাকে বললেন তুমি যেখানে ভেরিফাই করে নাও, তোমার যদি সব কিছু ঠিক থাকে তারপরে তুমি বাকি টাকা জয়েনিং করে আবার দিয়ে দেয় আমাকে। সাংঘাতিক, আপনারা শুনছেন পরিমল বাবু, যিনি একজন পেশায় শিক্ষক, বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষকই বলছেন যে টাকা দিন, চাকরি দিন। উনি বলছে কতগুলো চাকরি করিয়েছে তার নাম বলছে, রীতিমতো 2022 সালে নাকি একজনের শিক্ষকের চাকরি করিয়ে দিয়েছে 14 লাখ টাকা দিয়ে। 14 লাখ? হ্যাঁ, নাম বলেছে রেকর্ডিংয়ে, লম্বা একটা রেকর্ডিং, গতকাল রাতে রেকর্ডিংটা একটু বের করুন, গতকাল রাতে রেকর্ডিং, 2022 সালে তিনি একজনকে, আমি আমার সঙ্গে প্রথম যেটা রেকর্ডিং কথা হয়েছে সেটা প্রথম থেকে শোনান। একেবারে যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনাদের সামনে মাঝে যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পিএসসির ওয়েবসাইটে একেবারে যার সঙ্গে আমি এখন কথা বলছি তার নাম দেখা যাচ্ছে, আমি কিছুক্ষণ পরে ল্যাপটপেও আপনাদেরকে একেবারে অন এয়ারে দেখাবো, WBBPSCর ওয়েবসাইটে যাব এবং তার নাম দেখা যাচ্ছে কিনা সেটাও আপনাদের সামনে রাখবো। কিন্তু প্রশ্নটা তার নাম রাখা নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে, আমি উনাকে কোনো সময় কল করিনি, উনার শুধু কল এসছে, সবগুলো ইনকামিং কল দেখা যাচ্ছে। হ্যাঁ, ইনকামিং কল একবার দেখিয়ে দিন, দেখুন প্রত্যেকটা ইনকামিং কল, সবগুলো দেখুন, আপনি সাইন দেখলেই বুঝতে পারবেন। বিশেষকে বলবো একবার ফুল স্ক্রিনটা দেখানোর জন্য, ইনকামিং কল, টোটালটা ইনকামিং কলের, মানে আমি যে স্বেচ্ছায় তার সঙ্গে যোগাযোগ করেছি না, ওরা আমাকে ফোর্স করেছে, সবগুলো ইনকামিং কল যতগুলো দেখতে পাচ্ছেন, একটা আউটগোয়িং কলিং, মানে যতগুলো টাকার জন্য শুধুমাত্র ফোন করে যাচ্ছেন কন্টিনিউয়াস পরিমল বাবু, সেই ছবি আপনারা সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি ফ্রি, অর্থাৎ গালাগালিও দিচ্ছেন, টাকাও চাইছেন, টাকা না দিলে আবার গালাগালি করছেন। এটা কি হচ্ছে? চাকরি পেতে গেলে গালাগালি খেতে হবে, চাকরি পেতে গেলে টাকা দিতে হবে, এই সাংঘাতিক বিষয়। আমি বুঝতে পারছি না যে এর পরেও মানুষ কিভাবে পরবর্তীকালে সরকারের উপর ভরসা রাখে।
এরপরেও ফুড এসআই এর এক্সামের উপর সত্যিই মানুষের ভরসা থাকবে? আপনি রেকর্ডিংটা একবার শোনান। এটা হচ্ছে সেকেন্ড পারসন, এর নাম হচ্ছে সম্ভবত রাহুল। আচ্ছা আচ্ছা, মানে পরিমলের, মানে উনি বলছেন পরিমলের ইনি স্যার, মানে ইনি ওর হয়তো চাকরি করিয়ে দিয়েছেন, যাই হোক আমার জানা নেই। ইনি বলছেন ওনার স্যার ইনার মারফতে দিয়ে কাজগুলো হচ্ছে। আচ্ছা, আপনি একবার অডিওটা শুনুন, আমি স্যারকে বলবো অডিওটা ল্যাপেলের সামনে একটু নিয়ে যান, ল্যাপেলের সামনে। কাজ আমি সাকসেস করে দেবো, ঠিক আছে? প্রথম থেকে সে বুঝে আমি আগাবো। আমার কাছে বলা হচ্ছে কাজ হয়ে যাবে পুরো আমি টাকা দেবো, এরকম করেই বলা হয়েছিল পরিমলদাকে। অডিওটা প্রপারলি শোনা ওর যাচ্ছে? সাথে কি কথা হয়েছে না হয়েছে ফোন ঢুকছে, আমি একটু ফোনটা ফ্লাইট মোডে আরো একবার শুনুন, আরো একবার শুনুন। কাজে হ্যান্ডেলিং বলো, তাহলে সে বুঝে আমি আগাবো। আমার কাছে বলা হচ্ছে কাজ হয়ে যাবে পুরো আমি টাকা দেবো, এরকম করেই বলা হয়েছিল পরিমলদাকে। ওর সাথে কি কথা হয়েছে না হয়েছে দেখে লাভ নেই। আমি যখন কাজে হ্যান্ডেলিং করবো তোমার টাকার চিন্তা করতে হবে না, কাজ আমি সাকসেস করে দেবো, ঠিক আছে? যেখানে খুশি ভেরিফাই করে নেবে, তারও কোনো চাপ নেই, কিন্তু খোলাখুলি বলতে হবে, আমাকে সত্যিটা বলতে হবে। আমার কাছে সত্যি ওটাই, টাকার অসুবিধা নেই, টাকা অ্যাভেলেবল আছে, কিন্তু আমার যেহেতু মেহনতের টাকা, আমি তো এমনিতে খরচা করতে পারি না। যেহেতু এখন পশ্চিমবঙ্গের কন্ডিশন যা বুঝতে পারছি, আজকে আছে চাকরি কালকে নেই। শোনো একটা কথা বলি, তোমাদের মালদা ডিস্ট্রিক্টের চাচলে আমি 7খানা কাজ করেছি, তার প্রমাণ আমি 1 মিনিটে দিতে পারি। 7খানা কাজ করেছি, 7খানা। এগ্রিকালচারের 2টো, ঠিক আছে? আর 16টা। আর শুনতে পাচ্ছেন 7খানা উনি চাকরি করিয়েছেন মালদাতে, এগ্রিকালচারের 1খানা বাকি। উনি বলছেন রাহুল বাবু কি পরিমল বাবুর সঙ্গে কানেক্ট? হ্যাঁ একদম, পরিমল বাবুর সঙ্গে আমার পরিচয়, ইনার সঙ্গে আমার ডাইরেক্ট কোনোদিন আলাপ নয়, ফোনেই যা আলাপ। ইনি ডাইরেক্ট না 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 ফার্স্টে দেখেনি আমি। পরিমল বাবুর আমার ছবি আছে, কিন্তু ওনারা তো আমার ছবি। পরিমল বাবুর ছবিটা একটু দেখান তো। অবশ্যই আপনারা দেখুন, মানে পরিমল বাবু যার কথা বলা হচ্ছে, তিনি আরও একজনের সঙ্গে কানেক্ট করে, মানে চেনের কথা যে বলা হচ্ছে না, সেই চেন মারফত কাজগুলো হচ্ছে। অর্থাৎ এই চেন কত দূর অবধি বিস্তৃত কেউ জানে না। অর্থাৎ একটা গান কিছুদিন আগে আপনারা শুনেছিলেন রাবণ সিনেমাতে, মানে কেউ জানে না, সেই কেউ জানে না বিষয়টা এখন দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে কত দূর অবধি সেই লাইন বিস্তৃত রয়েছে কেউ জানে না। অর্থাৎ সেই চেন মারফত চাকরি হয়ে যাচ্ছে, দিনের পর দিন চাকরি হচ্ছে, এতদিন অবধি প্রশাসনের কাছে কোনো খবর নেই, এবং একের পর এক এরকমভাবে অনেক সাধারণ গলের ছেলেমেয়েরা রীতিমতো বিভ্রান্ত হচ্ছেন। তাদেরকে টাকা, অনেকে হয়তো টাকা দিয়েও ফেলছেন, কেউ কেউ তো সত্যি সত্যি টাকা দিচ্ছেন শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য। যদিও আমি আবারও বলছি, কোট আনকোট, অন্যায় যে করে অন্যায় যে সহায় দুজনের সমান দোষী, কিন্তু প্রশ্ন উঠছে আমি এটাকে এক্সপোজ করার জন্য, একমাত্র এক্সপোজ করার জন্যই তার সঙ্গে কানেক্ট হয়ে। নিশ্চয়ই আপনি পরিমলবাবুর ছবিটা একটু দেখান, যে পরিমলবাবুর ছবিটা দেখান, নেট একটু স্লো নিশ্চয়ই প্লিজ আপনি দেখান। কিন্তু প্রশ্ন উঠছে বারবার করে, এই সাধারণ গলের ছেলেমেয়েদেরকে কেন টার্গেট করা হচ্ছে? কেন বারবার যারা সত্যি সত্যি চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না? তারা যদি সুযোগটা নিতেও হচ্ছে, তাদেরকে টাকা দিয়ে নিতে হবে, টাকা দিয়ে চাকরি পেতে হবে। নিট কেলেঙ্কারি এত হচ্ছে, নেট কেলেঙ্কারি হচ্ছে, পিএসসিও এবার শুরু হয়ে গেল। ফুড এসআই এর চাকরি তো এত বড় সমস্যা, ফুড এসআই এর চাকরি তো এইরকমভাবে পাতি গোদা বাংলায় ঘপলা হবে। কেন প্রশাসন তারপরেও কোনো রকম ভূমিকা নেবে না? ছবিটা একবার দেখাবো, পরিমলবাবুর ছবিটা। আমি এই পিসারকে বলবো ফুল উইন্ডো দেখানোর জন্য। একবার এই ছবিটা, ইনি হচ্ছে সেই পরিমলবাবু, যেই পরিমলবাবুর কথা বলা হচ্ছে, ইনি সেই পরিমলবাবু। ইনি একজন পেশায় শিক্ষক, তিনি আগে অনলাইনে কাজ করতেন, এবং পরবর্তীকালে তিনি শিক্ষক হন, এবং শিক্ষক হয়ে তিনি যে চেন মারফত কাজ করাচ্ছেন, তিনি সেটা বলছেন যে এতদিন ধরে অনেক চাকরি করিয়েছি, এবং তারপরেই নতুন নাম্বার গোলাম সরওয়ার আলম সিদ্দিকী, তাকেও চাকরিটা করিয়ে দিতেন। সাংঘাতিক। ধরুন একেবারে যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন, তার ছবি পরিমল কুণ্ডু, যার নামে অভিযোগটা আসছে, সেই পরিমল কুণ্ডুর ছবি উনি দেখালেন। আচ্ছা গোলামবাবু, হ্যাঁ বলুন। আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো, এই পরিমলবাবু আপনাকে টোপ দিচ্ছেন, চাকরি পাওয়ার টোপ দিচ্ছেন, এবং শুধু কি চাকরি, মানে টাকার বিনিময়ে যদি আপনি টাকাটা না দেন তাহলে কি আপনাকে কি বলেছে? বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, অতখানি ওর ক্ষমতা। পরিমল বাবু, শিক্ষক, আমি ওকে শিক্ষক বলবো না, উনার মুখের ভাষা এত বাজে, একটা শিক্ষকের অত মুখের ভাষা বাজে হতে পারে না। আচ্ছা, আর কি বলেছেন বলুন একটু। উনি মানে আজে বাজে অকথ্য ভাষায়, যেগুলো এখন বলাই সম্ভব নয়, এত বাজে গালিগালাজ করেছে, বাড়ির ফ্যামিলির লোকজনকে গালিগালাজ করেছে, মানে আমার মিসেসকে গালিগালাজ, সবাইকে গালাগালি করে দিয়ে, মানে এত অকথ্য ভাষায় বলা হয়েছে, সেগুলো রেকর্ডিং যদি শোনাই সবার কান হয়তো ফেটে যাবে। একেবারে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই মুহূর্তে আমাদের চ্যানেল সবাই দেখছেন, এই মুহূর্তে যদি আপনার কোনো রকম কোনো ফোন আসে,
হয়তো যদি হুমকি ফোনও আসে সেটাও পুরোপুরি আপনি স্পিকারে নিয়ে শোনাতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও একটা বিষয় যেটা আপনাদের সামনে এখন খোলাসা করব, যেই কথা এতক্ষণ ধরে আপনাদেরকে নিয়ে রেখেছি যে ট্রাইব টিভি বাংলা এবার যেটা ব্রেক করবে তা বিস্ফোরক। আপনারা শুনতে পাবেন, একেবারে দেখতে পাবেন, স্বয়ং চক্ষু চড়ক গাছ হবে আপনাদের। তার কারণ যেটা আপনারা দেখবেন আমি জানি না সেটা তো আদতেও আপনারা বিশ্বাস করবে কিনা, স্বয়ং ক্যান্ডিডেট সামনে বসে রয়েছে, তিনি বলেছেন তিনি পরীক্ষা দেননি। আমি আবারও রিপিট করছি, ফর্ম ফিল আপই করেন। ফুড এসআই এর আজ পর্যন্ত আমার লাইফে জীবনে করিনি। ফুড এসআই এর এখনো পর্যন্ত ক্যান্ডিডেট, এখনো যে ক্যান্ডিডেট বসে রয়েছেন যার নাম ইতিমধ্যে আপনাদের সামনে রাখবো, সেই ফুড এসআই এর চাকরিতে তিনি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপই করেননি। এবার আপনাদের সামনে রাখবো সেই সব থেকে বিস্ফোরক তথ্য। ক্যামেরাম্যানকে বলবো, আমার ক্যামেরা বন্ধুকে বলবো এই মুহূর্তে দেখানোর জন্য একেবারে। আচ্ছা আপনিই বলুন কি ওয়েবসাইটের নাম কি বলুন। ওয়েবসাইটের নাম হচ্ছে WBBPSC application.in বেশ .in আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই ওয়েবসাইটটাই কিন্তু আমি ক্লিক করলাম, তাই তো দেখতে পাচ্ছেন। বেশ, এবার আমি এন্টার মারছি। দেখুন উপরে রেজাল্ট অপশন আছে, দেখুন এখানে একদম স্পষ্ট রেজাল্ট বলে একটা অপশন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সেই রেজাল্ট অপশনে আমি প্রবেশ করছি, এই রেজাল্ট অপশনে আমি ঢুকলাম। বেশ, এবার আমাকে ওনারা রেজাল্ট অপশন লোডিং হচ্ছে। হ্যাঁ আচ্ছা বেশ, এবার আপনার রোল নাম্বারগুলো একটু বলবো। এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রোল নাম্বার এবং ক্যান্ডিডেট নেম, দুটো কলাম আছে। কিচ্ছু না, এটা পুরোপুরি অথেন্টিক পিএসসির ওয়েবসাইট, যে ওয়েবসাইট ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ক্যান্ডিডেট রোল নাম্বারও আছে। ক্যান্ডিডেট রোল নাম্বারটা এবার আমি ক্লিক করবো, আপনি বলুন ক্যান্ডিডেট রোল নাম্বার। আমাকে ওনারা যে রোল নাম্বার দিয়েছিল, এটা তো আমার জানা নেই। ওনারা যে রোল নাম্বারটা দিয়েছিল আপনাকে পাঠিয়েছিল, তো সেই রোল নাম্বারটাও দেখাবেন আপনি। আপনি বলুন নাম্বারটা বলুন। 300 111 890। আপনার নাম কি? গোলাম সারওয়ার, GOLAM। আচ্ছা বানানটা বলবেন। GOLAM স্পেস সারওয়ার, SARWAR স্পেস আলম, ALAM স্পেস ALAM আলম, ওকে সিদ্দিকী স্পেস সিদ্দিকী বানানটা বলুন। SIDDIQUE। দেখুন চলে এসেছিল রেফারেন্সে, তার কারণ আমাদেরকে দেখতেই হয় আদৌ কতটা অথেন্টিক। তারপরে আপনাদের সামনে আবারও রাখছি সেই বিষয়টা। দেখুন এন্টার মারছি। হ্যাঁ দেখুন বিস্ফোরক তথ্য। দেখুন ট্রাইব টিভি বাংলার হাতে বিস্ফোরক তথ্য, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পিএসসির ওয়েবসাইট থেকে। তাকে তার নাম এবং রোল নাম্বার থেকে শুরু করে তিনি পিএসসির এই ফুড এসআই এর চাকরিটা পেয়েছেন। এখান থেকে ইউআরএল অথেন্টিক আপনারা দেখতে পাচ্ছেন। ইউআরএলটাও একবার আপনাদের সামনে তুলে ধরবো। ইউআরএলটা দেখুন, ইউআরএলটাও অথেন্টিক ইউআরএল আপনারা দেখে নিন। অথেন্টিক ইউআরএল দেখে নিন। পিএসসির ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, বড় খোলাসা ট্রাইব টিভি বাংলার হাতে বিস্ফোরক তথ্য। আপনারা এই রোল নাম্বার দিয়ে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। যারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা দেখছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ট্রাইব টিভি বাংলার হাতে সব থেকে বিস্ফোরক তথ্য। যিনি চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করেননি, ফর্ম ফিল আপই করেননি, তিনি চাকরি পরীক্ষাও দেননি, তিনি চাকরি পেয়ে গিয়েছেন ফুড এসআই এর মতো একটা রেপুটেড এত ভালো এক্সামিনেশন, যার ওপর মানুষ আস্থা রাখে, যার ওপর সরকার নিজে আস্থা রাখে, সেই চাকরি পেয়েছেন যিনি ফর্ম ফিল আপ করেননি, যিনি চাকরির পরীক্ষাটাই দেননি। ফর্ম ফিল আপ থেকে শুরু করে চাকরির পরীক্ষা কোনোটাই তিনি কোনো স্টেপই তিনি পার হননি। তিনি সরাসরি একেবারে পিএসসির ওয়েবসাইটে, তার নাম বড় করে লেখা রয়েছে গোলাম সরওয়ার আলম সিদ্দিকী। একদম বড় করে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট রোল নাম্বার 300111890 সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গোলাম সরওয়ার আলম সিদ্দিকী। ফাদার্স নেমও এখানে লেখা রয়েছে। আপনার বাবার নাম কি? নাইমুদ্দিন আহমেদ। দেখুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নাইমুদ্দিন আহমেদ। পোস্ট কি? আপনার কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা কথা বলা হচ্ছিল? ফুড এসআই সাব ইন্সপেক্টর, ফুড এসআই। ডেট অফ বার্থ কত আপনার? 16/5/2000। রিমার্কস কোয়ালিফাইড। আমি ক্যামেরা পার্সনকে একবার বলবো কোয়ালিফাইড ছবিটা আমি আমার আইডি প্রুফ দেখিয়ে দিচ্ছি। কোয়ালিফাইড দেখুন, কোয়ালিফাইড লেখা রয়েছে এখানে।
কোয়ালিফায়ার লেখা রয়েছে, কোয়ালিফায়ারও হয়েছেন তিনি। সাংঘাতিক বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার হাতে। ট্রাইব টিভি বাংলা এই প্রথম এই খবর ব্রেক করছে এই মুহূর্তে, ঠিক ঘড়ি কাটায় 2:52, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এক্সক্লুসিভ, সে ছবি আমি জানি না এরপরেও প্রশাসন আদতেও স্টেপ নেবেন কিনা, এরপরেও প্রশাসন পরিমল বাবুকে ধরবেন কিনা, তার কারণ এরকম আরও কত পরিমল গোটা রাজ্যে ছড়িয়ে আছে আমার জানা নেই। এরপরেও এরকম পরিমলের মতো আরও কত চেইন খোলা রয়েছে গোটা রাজ্যে আমার জানা নেই। এরপরেও রাজ্য সরকার সত্যি সত্যি কোনো রকম স্টেপ নেবে কিনা আমার জানা নেই, কিন্তু একটা বিষয় জানা রয়েছে, প্রতিবাদটা হবে। তার কারণ সাধারণ ঘরের ছেলেমেয়েরা দিনের পর দিন ঘাম ঝরিয়ে মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য পড়াশুনো করছে, রাত জেগে জেগে পিএসসির এক্সামিনেশন ক্র্যাক করার জন্য তারা একের পর এক প্রবলেম সলভ করছে বাড়িতে বসে। ম্যাথস থেকে শুরু করে রিজনিং থেকে শুরু করে প্রত্যেকটি পেপার তারা দেখছেন, প্রত্যেকটি পেপার তারা পড়ার চেষ্টা করছেন। যদি একবার চাকরিটা লেগে যায়, আপনাদের অঞ্জন দত্তের গানটা নিশ্চয়ই মনে থাকবে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, নাম্বারটাও বলে দিয়েছিলেন সেই সময়তে। এখন সেই চাকরিটা ঘরে ঘরে আর হচ্ছে না, টাকা দিয়ে চাকরি হচ্ছে একদম অন স্পট। এই মুহূর্তে ফুড এসআইতে দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করছে ট্রাইব টিভি বাংলা। নাম গোলাম সারোয়ার আলম সিদ্দিকী। গোলাম বাবু বলুন। আমাকে বিশ্বাস দেওয়ার জন্য, মানে আমি যেন বিশ্বাস করিনি ওনার কথায়, সেই বিশ্বাস দেওয়ার জন্য উনি আমাকে বেশ কিছু জনের নাম স্যাম্পল হিসাবে পাঠাই। তার মধ্যে আমার একটা সব থেকে আজব জিনিস লাগে, উনি বলছেন 2018 সালের এগুলো মানে এই মানে ফুড এসআইয়ের জয়েনিং করাবেন। তো 2008 যদি হয় তাহলে 2000 ডেট অফ বার্থ 2005, উনার কি করে 2005 সালেতে জয়েনিং কোয়ালিফাইড দেখাই? এই জিনিসটা আমি মানে জানতে চাইছি যে এইটা কি করে হয়, সম্ভব কি করে পিএসসির ওয়েবসাইটে 2005 সালে যদি ওর ডেট অফ বার্থ 2018 সালে যদি উনি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ওনার ওই সময় জন্ম তারিখ তো 13 বছর, ওনার বয়স 13 বছর। আরো একবার বলুন দর্শকদের উদ্দেশ্যে যে কথাটা আপনি বললেন, যে লজিকটা আপনি দিচ্ছেন, আরো একবার বলুন। মানে উনি একজন আমাকে স্যাম্পল পাঠিয়েছিলেন, কি যেন তপজিৎ বিশ্বাস, তপন বিশ্বাস, উনার বাড়ি ভীমপুর, সম্ভবত উনার ওখানেই আমার কাছে জয়েনিং লেটারটা পাঠিয়েছিলেন স্যাম্পল হিসাবে। আমি যেন উনাকে আপনি ক্যামেরা দেখাবেন। তো উনি আমি না এই ডেটাও এইটা রোল নাম্বার এবং নাম দিয়ে দিচ্ছি, আপনি পুট করে দেখে নিন, মানে ওনারটা দেখা যাবে, দেখে নিন। ওনার ডেট অফ বার্থ 2005। আচ্ছা 2005 2018 সালে যদি উনি যদি কোয়ালিফাইড হন, তাহলে 2005 মানে ওনার বয়স 13 বছর। হ্যাঁ, 13 বছরে উনি কি করে অ্যাপ্লাই করতে পারেন? উনি রীতিমতো চাকরি করে নাকি উনি 1 মাসের বেতনও পেয়েছেন এমন দাবি করছে পরিমল কুণ্ডু, আমাকে শুনিয়েছেন। তো চাকরির বয়সই হয়নি, উনি আমাকে এটাই বলছেন। বেশ আমি তো নিশ্চয়ই এটা পাবো দেখতে। বলুন। 1721 রোল নাম্বার 1721। ঠিক আছে, হ্যাঁ 6488 এখানে কাজ করছে না, একটু দাঁড়ান আপনি বলুন আমরা এখানে ক্লিক করছি। একটু দাঁড়ান এই মুহূর্তে অবাক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি আব্বু সয়ে গিয়েছে এই কারণে না সরি 172 কারণ এখানে হচ্ছে না কোনো কারণে আমাদের হ্যাং করছে, কোনো কারণে আমি মোবাইল থেকে দেখাবো। আপনি মোবাইল থেকে দেখান, দেখুন এটা স্ক্রিনশট নেওয়া আমার, আপনি দেখুন এটাও নেহাত কিছু ভুল নয়, অথেন্টিক একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট মোবাইল থেকে করা হয়েছে। জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, স্ক্রিনশট তুলে রেখেছেন উনি পাবলিক সার্ভিস কমিশনের, দেখতে পাচ্ছেন ছবি। সেই পাবলিক সার্ভিস কমিশনে ক্যান্ডিডেটের রোল নাম্বার বড় করে লেখা রয়েছে, দেখুন ক্যান্ডিডেট রোল নাম্বার 1721648। আমি আরও একবার বলছি 1721648। ক্যান্ডিডেটের নাম তপজিৎ বিশ্বাস, ডেট অফ বার্থ 2005, 29/3/2005। আমি একেবারে ডেট অফ বার্থটা একেবারে ভালো করে বড় করে আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন 2005/3/29। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কোয়ালিফাইড, তার নাম তপজিৎ বিশ্বাস, তার বাবার নাম তপন বিশ্বাস, সাব ইন্সপেক্টর পোস্টে পেয়েছেন। আচ্ছা ইনার বাড়ি ভাবতে অবাক লাগছে আমার, ইনার বাড়ি সম্ভবত আমি বলে দিই 2005 সালে যার জন্ম, অর্থাৎ
18তে তিনি চাকরি পেয়েছেন, আর 2018তে চাকরি পেয়েছেন, 13 বছর বয়সে তিনি চাকরি পেয়েছেন। ভাবতে পারেন সাধারণ মানুষ 13 বছর বয়সে কোন ক্লাসে পড়ে? যারা দর্শক এই মুহূর্তে আমাদের দেখছেন, যারা ফেসবুক লাইভ দেখছেন, তারা কমেন্ট করুন। আরেকজন সুদীপ ঘোষ, ইনি আরো একজন আছে, উনি একটু থামাচ্ছি আপনাকে, একেবারে আপনাদের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি, এই তথ্য কাউকে ছোট করা বা কাউকে বড় করার জন্য নয়। এই তথ্য তিনি দিচ্ছেন শুধুমাত্র, মিডিয়াতে এসছেন, তিনি তার তথ্যগুলো রাখছেন শুধুমাত্র অ্যাওয়ারনেস তৈরি করবার জন্য। তিনি একজন দায়িত্বশীল সচেতন নাগরিক, যার জন্য তিনি আজ সাহস করে মিডিয়ার সামনে এসে তার বক্তব্য পেশ করছেন, শুধুমাত্র আগামীতে যেন কেউ এরকম ধরনের আরও কোনো পরিমলের ট্র্যাপে না পড়েন। শুধুমাত্র তাদের জন্য এই ডিসক্লেইমার, শুধুমাত্র সমাজের মানুষকে সাহায্য করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করার জন্য, দুর্নীতিমুক্ত চাকরি তৈরি করবার জন্য, যারা সত্যি সত্যি খেটে পড়াশোনাটা করে চাকরিটা করতে চাইছেন, তাদের জন্য এই অ্যাওয়ারনেসের আজকে শো। আমি জানি না ট্রাইব টিভি বাংলা এই মুহূর্তে কারা কারা দেখছেন, কিন্তু এতটুকু বলতে পারি, ট্রাইব টিভি বাংলা এই প্রথম এরকম কোনো খবর আপনাদের সামনে ব্রেক করছে। কোনো চ্যানেল এইভাবে করবে না, তার কারণ ধ্রুব সত্যি কথা গ্রাউন্ড জিরোর রিপোর্ট আজ আপনাদের সামনে রাখছি। ঠান্ডা ঘরে বসে থেকে শুধুমাত্র ঠান্ডা এসির হাওয়া খেয়ে নয়, একেবারে গ্রাউন্ড রিয়েলিটিটা আপনাদের সামনে রাখছি। আপনি বলুন প্লিজ। আরেকজনের নাম কি? হ্যাঁ, সুদীপ ঘোষ। আরেকজনের নাম সুদীপ ঘোষ। ইনি অলরেডি নাকি জয়েনিং করে 1 মাসের বেতন পেয়েছেন, এরকম উনি দাবি করছেন। নাম কি এনার? সুদীপ ঘোষ। রোল নাম্বার সুদীপ, ইনার ডেট অফ বার্থ 12/7/2000। 12/7/2000 মানে সেম আমার 2000। হ্যাঁ, সেম আমার বয়সের। আচ্ছা, উনি কোয়ালিফাই করেছেন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা উনি বলছেন ইনি এগুলো দেখুন 2018 সালে, কি করে সম্ভব? দেখুন এইগুলো প্রত্যেকটাও 2018 সালের, অর্থাৎ পরিমলবাবু ক্লেম করছেন 2018 সালে ইনি পাইয়ে দিয়েছেন চাকরিটা। সুদীপ ঘোষ, তার বাবার নাম তেন্তুল ঘোষ, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিকানাটাও লেখা আছে, ঠিকানাটাও বলে দিচ্ছি। ঠিকানাও লেখা রয়েছে, ঠিকানাটা জয়েনিং লেটারে রয়েছে, জয়েনিং লেটার দেওয়া হয়েছে। তিনি চাকরিটা পেয়েছেন। প্রশ্ন হচ্ছে যার 2000 সালে জন্ম, 2018 সালে একেবারে যে জয়েনিং লেটারটা একেবারে এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো। দেখুন সুদীপ ঘোষ, এক্সক্লুসিভ ছবি, ট্রাইব টিভি বাংলার হাতে অরিজিনাল কপি লেখা রয়েছে। এক্সক্লুসিভ দেখাতে বলবো একবার এমসিআরকে, দেখুন এক্সক্লুসিভ সেই ছবি। 2024 সুদীপ ঘোষ তিনি জয়েনিং করেছেন, তিনি জয়েনিং করেছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুদীপ ঘোষ, তার জয়েনিং লেটার দেখুন 18/4/2024, 18 এপ্রিল 2024 সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অরিজিনাল কপি, নামটাও বড় বড় করে লেখা রয়েছে এখানে। দেখুন সুদীপ ঘোষ, যাকে চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছে। চাকরিটা কে দিয়েছে? পরিমলবাবু দিয়েছে। তিনি একজন পেশায় শিক্ষক। এখন এনাকে গোলাম সরওয়ার আলম সিদ্দিকীকে আরো একজন আমাদের এলাকার। আচ্ছা, আরো রয়েছে? হ্যাঁ, উনি প্রুফ স্বরূপ আমাকে পাঠাচ্ছেন যেন আমি টাকা পাঠিয়ে দিই। আচ্ছা, উনি আমাকে প্রুফ স্বরূপ আমাকে পাঠাচ্ছেন যে দেখো এগুলো কি ফেক, এরাতে তুমি গিয়ে তুমি নিজের এলাকার লোকের দিলাম, তুমি এলাকাতে গিয়ে ভেরিফাই করতে পারো। ওনারা রীতিমতো চাকরি পেয়েছেন, জয়েনিং করেছেন। আরেকজন নাম হচ্ছে অভিজিৎ চক্রবর্তী, আমাদের এলাকার লোক, আমাদের চাচল থানা। দেখুন অভিজিৎ চক্রবর্তী, বড় বড় করে দেখুন, ভালো করে দেখুন। আপনাকে বলেছিলাম সিট বেল্ট পরতে, মানে চোখ কান খোলা রাখুন। অভিজিৎ চক্রবর্তী, দেখুন নেম একদম বড় বড় করে লেখা রয়েছে, সন অফ প্রণব চক্রবর্তী। অ্যাড্রেস লেখা রয়েছে ভিলেজ ডাউলা এবং পোস্ট অফিস বিশনপুর, পুলিশ স্টেশন HC-পুর, হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, ডিস্ট্রিক্ট মালদা, ওয়েস্ট বেঙ্গল। দেখুন আমার বাড়ি থেকে খুব বেশি হলে 15-20 কিলোমিটার, 15-20 কিলোমিটার আমাকে এটা দিয়েছে, মানে এই অভিজিৎ চক্রবর্তীর বাড়ি। মানে আমাকে এটা প্রুফ স্বরূপ দিয়েছে, উনার বাড়ি গিয়ে যেন আমি ভেরিফাই করি ইনি জয়েনিং করেছে। মানে ইনার বাড়ি লেটার গেছে 13 ফেব্রুয়ারি 2024। সাংঘাতিক। আমি জানি না, আমি এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটা 3টে বেজে গিয়েছে, আমাদের নতুন বুলেটিনও রয়েছে, কিন্তু তার আগে একেবারে এনার সঙ্গে আমরা কথা বলতে থাকবো। কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে এবার ফোন কল ছাড়বো, অ্যাক্টিভ করবো। পিসিআরকে বলবো ফোন কল অ্যাক্টিভ করতে। ফোন কল অ্যাক্টিভ করবেন, আপনাদের মতামত আপনারা এই বিষয়ে জানান, আপনারা এই সম্বন্ধে কী ভাবেন। এখন ঠিক ঘড়ি কাটায় 3টে, এবং 3টের সময় যারা এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা দেখছেন, অভিযোগকারী সরাসরি বসে রয়েছে, এবং আপনাদের সঙ্গে এরকম কোনো অভিজ্ঞতা আপনারা সম্মুখীন হয়েছেন কিনা, আপনারা সেই ছবিও তুলে ধরতে পারেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। আজ বসেছি আমি অঞ্জন আপনাদের জন্য, একেবারে গ্রাউন্ড জিরোর রিপোর্ট নিয়ে আপনাদের সামনে রয়েছি। ফুড এসআই এর চাকরি টাকা দিয়ে হচ্ছে,
চলে যাবো সরাসরি গোলাম বাবুর কাছে। এমসিআর পিসিআর কে বলবো একবার ফোন কল অ্যাক্টিভ করতে, ফোন নাম্বারটা একবার ফ্ল্যাশ করতে, আপনারাও আপনাদের নাম্বার আপনাদের কথা জানাতে পারেন। বলুন। আমাদের চাচল থেকে যারা ওনাকে টাকা দিয়েছে তাদের অনেকের বক্তব্য যে অনেকে টাকা দিয়েছে, টাকা অলরেডি দিয়ে দিয়েছে, ওনারা ওই ভয়ে তার এগেনস্টে কোনো কমপ্লেন করেনি। যেহেতু ওনারা টাকা দিয়ে দিয়েছেন, টাকা দিয়ে ওনারা অলরেডি হয়তো কোনো লোয়ার লেভেলের কোনো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, তাই ওই ভয়ে ওনারা অলরেডি ওনার মানে বলতে চাইছেন আমরা তো সবাই কোনো না কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে যে ছোট হোক যা হোক জড়িত রয়েছি, আমরা ওর এগেনস্টে কী করে কমপ্লেন করবো, আমরাও অপরাধী হয়ে যাব। ওই জন্য ওরা অলরেডি রীতিমতো কেউ 7 লাখ কেউ 10 লাখ টাকা অলরেডি দিয়েও ফেসে রয়েছেন। আচ্ছা, মানে এই পরিমল কুণ্ডুকে, হ্যাঁ, মানে উনি এখানে যখন চাকরি আসার পর এখানে রীতিমতো উনি ব্যবসা চালিয়েছেন। আচ্ছা, মানে তিনিও চাকরিটা এক প্রকার টাকা দিয়ে তার মানে উনি নিজেই ক্লেম করছেন, নিজেই বলছেন রীতিমতো পুরনো চেন, অর্থাৎ মানে উনি নিজের যেই সময় চাকরি পাই সেই সময়কার চেন। উনি গতকালকে রেকর্ডিংয়ে আমি বলছে যে হ্যাঁ আমি ওই চেনে আমি যেই মারফতে চাকরি পেয়েছি, এখন ওই মাস্টারের চাকরি নিলে পরে 14 লাখ লাগবে। সাংঘাতিক। মানে তিনি যে চাকরি এক সময় কম টাকা দিয়ে পেয়েছেন, এখন সেই চাকরি পেতে গেলে আরো বেশি টাকা লাগবে, ডবল। উনি 7-এ পেয়েছেন, এখন 14 লাগবে। সাংঘাতিক। রেড কার্ডের কথা বলছেন কি? আমি ওনাকে গতকালকে রাত্রে এটাও জিজ্ঞেস করেছি, তাহলে তুমি যদি 7 লাখে ততদিন আগে পেয়ে থাকো, তাহলে এতদিন পরে তো সেটার ভ্যালু বেড়ে যাওয়া উচিত, তো আমাকে 7 লাখে কেন অফার করলে? বললে যে চাকরির ক্যাটাগরির মধ্যে ভাগ আছে, শিক্ষকের চাকরি করতে গেলে বেশি টাকা লাগবে। আচ্ছা, সাংঘাতিক। আচ্ছা, আপনি পরিমল বাবুর সঙ্গে যে কথা বলেছেন সেই কথোপকথনে কোনো রকম কোনো রেকর্ডিং আপনার কাছে রয়েছে? অবশ্যই রয়েছে, যেটা শুনলাম ওখানে টাকার কথা উল্লেখ রয়েছে, সমস্ত রেকর্ডিং, পুরো রেকর্ডিংটা তো শোনা হলো না, সেখানে রয়েছে পরিমল অনেক রেকর্ডিংয়ের শেষ নেই। আপনি শোনান, আপনি আপনার রেকর্ডিংটা অবশ্যই শোনান। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কোনো রকম অভিমত থাকে এই বিষয়ে, যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, কিংবা আপনারাও যদি এরকম আশপাশে এরকম আরও কিছু সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম কোনো পরিমলের সঙ্গে যোগাযোগ আপনাদের থেকে থাকে, তাহলে আপনারাও জানান সেই পরিমলের খোঁজ, যোগাযোগ আপনারা জানান। আমরা এবার যোগাযোগ করব, তার কারণ সত্যিই তো যারা হ্যাঁ প্লিজ, আমি পিসেকে বলবো আরেকবার একটু নামটা বলতে। রুদ্রশেখর মিশ্র, মালদা। রুদ্রশেখর মিশ্র আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছে মালদা থেকে। রুদ্রবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে, জানান আপনার মতামত, জানান কি বলবেন। এইরকম ভোট এসে আমাদের অনেক হচ্ছে, জানাজানি হচ্ছে, কিন্তু কিছু হয় না। আমি জানি অনেক শুনছি, এরকম আমার এলাকাতেও হয়েছে, একটা চাকরি ছেড়ে আর একটা চাকরি হয়ে যাচ্ছে, জয়েন করে যাচ্ছে, ট্রেনিং করে নিচ্ছে, বেতন পাচ্ছে, কিন্তু কোনো সেরকম যোগ্যতা নাই টাকার জন্য। এটা কিছু করার নাই। আপনার অনেক অভিযোগ হয়েও কিছু হয় না। আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে? আমার একটা চাকরি হয়ে মোটামুটি 2014 সাল থেকে এখনো ঝুলে আছি কেসে। মানে আমি অলরেডি পাস করেছিলাম ভেটেরিনারি ডিপার্টমেন্টে, এবার আমারটা নিয়োগ না করে অন্য কাউকে নিয়োগ করতে পারেনি, আমারটা ঝুলে আছে এখন পর্যন্ত 10 বছর ধরে আমি একই রকম ঝুলে আছি। আপনার ক্ষেত্রে আপনার পরিমলকে, হ্যাঁ আপনার ক্ষেত্রে এরকম পরিমলকে, মানে অন্য কেউ যিনি এরকম টাকা চেয়েছেন বা কিছু, সেই ক্ষেত্রে আপনার নামটা কি? অফিসার, একজন অফিসার উনি আছেন, আমাদের এখান থেকে বদলিয়ে চলে গেছেন। তারা খেয়েছিলেন উনি যেটা করতে পারেন, উনি চলে গেছেন, আমাকে একটা টেস্টে বুঝিয়ে চলে গেছেন। সেই অফিসারের নাম বলতে পারবেন? না, অফিসারের নাম বলা ঠিক হবে না, কারণ আমি ডিপার্টমেন্টে জড়িত এখন পর্যন্ত, অন্য অফিসার আছে একজন। আচ্ছা, মানে অফিসারও আপনাদেরকে বলছে? হ্যাঁ, অফিসার তারা খেয়েছিল আমার ভিডিও ইন্টারভিউ 700 জন। সাংঘাতিক, অনেক ধন্যবাদ রুদ্রবাবু যা বলছেন বিস্ফোরক তথ্য। আজ তো একেবারে কেঁচো করতে গিয়ে কেউটে বেরোচ্ছে, তার কারণ এরকম নাকি আরও অনেক হয়েছে, পিএসসির বিভিন্ন জায়গাতে এরকম স্ক্যাম হয়েছে। আরও একজন আমাদের সঙ্গে দর্শক জুড়ে গিয়েছেন ইতিমধ্যে, একেবারে রুদ্রবাবু যেটা বললেন, রুদ্রশঙ্কর মিশ্র, তিনি বলছেন, গোলামবাবু, রুদ্রবাবু বলছেন যে এরকম আরও হয়েছে। অবশ্যই হয়েছে। আমি আপনার ক্ষেত্রে পরিমলবাবু শিক্ষক আর ওনার ক্ষেত্রে একজন অফিসার, আমি তো রীতিমতো জানি এগুলো স্ক্যাম ছাড়া কিছু নয়, তাই জন্যই আমি এটা এক্সপোজ করার জন্য ইচ্ছা করে ওনাকে আমি বলি, আমি তো চাইলে আগেও করতে পারতাম, উনি 1 মাস ধরেই আমাকে পাঠাচ্ছিলেন কাগজপত্র, আমি চাইছিলাম আমার নামটা তুলুক আগে, আমার নামটা তোলার পরেই আমি এটাকে এক্সপোজ করবো, নাহলে তো আমি প্রুফ দিতে পারছি না, ওরা কারণ অন্যজনকে তো ধরতে পারি না, বাকি যে নামগুলো দেখালাম ওরা তো বলতেই পারে যে আমি জেনুইনভাবে চাকরি পেয়েছি আর কিছু, সেই জন্য আমি নিজের নামটা তোলানোর জন্যই ওনার সঙ্গে এতক্ষণ ধরে, মানে এতদিন ধরে কথাবার্তা বলে দিয়ে আমার নামটা যখনই তোলা হয়েছে তারপরেই আমি এটাকে এক্সপোজ করেছি। আচ্ছা, একটা জিনিস একটু জানার চেষ্টা করবো গোলামবাবু, আপনি যে এত বড় তথ্য ফাঁস করছেন বা এত বড় যে পর্দা ফাঁস করছেন, আপনার মধ্যে কোনো রকম ভয় কাজ করছে? কিসের ভয়?
কোনো ভয় নেই, কেন ভয়? কিসের ভয়? মানে মানে বুঝতে পারছি না ভয়টা কিসের, কোনো ভয় নেই। মানে কিসের ভয় লাগবে? মানে বাই এনি চান্স যদি আপনার সঙ্গে কোনো রকম কোনো খারাপ কিছু করবার কেউ চেষ্টা করে, সে তো ফোনে হুমকি দিচ্ছে, ফোনে হুমকি ও দিচ্ছে, তো রীতিমতো হুমকি দিচ্ছে। কি কি হুমকি দিয়েছে এখনো পর্যন্ত আপনাকে? বলছে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, এতখানি ক্ষমতা আছে। কোনো এসআই এর একজনের নাম বলেছে, ওই এসআইকে চিনিস, তোর বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। আচ্ছা, এসআই এর নামও বলছে? একটা এসআই এর নাম বলছে, ওর মামা না কে হয় জানি না, ও বলছে বাড়ি থেকে দরকার পড়লে তুলে মানে নিয়ে আসবে। আপনাকে তুলতে কি তাহলে এসআই যাবে? উনার বক্তব্য, আচ্ছা। মানে মানে উনি ওইরকম বলছে। আমি ওনাকে বলছি আমি রাজারহাটে আছি, ওই দিন 14 তারিখ আমি রীতিমতো আমি কলকাতায় ছিলাম, কোনো কারণে মানে একটা গাড়ির কোনো মানে আনতে গেছিলাম, আচ্ছা, পার্স আনতে গেছিলাম। পরিমল বাবুর নাম্বারটা একটু বলুন তো, পরিমল বাবুর নাম্বারটা। এই যে পরিমল বাবুর নাম্বার। আচ্ছা বেশ, আমি পিসিআরকে বলবো একবার পরিমল বাবুর সঙ্গে যোগাযোগ করবার জন্য। পিসিআরকে বলবো সেই নম্বর আমি পিসিআরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপে আপনি একটু চেক করুন এই মুহূর্তে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং দেখতে থাকুন পরিমল বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যে স্যার মানে যিনি বেশি পণ্ডিত, হ্যাঁ, উনারও নাম্বারটা দিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন, আমি সরাসরি পাঠাচ্ছি পিসিআরকে নাম্বার পাঠাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। পরিমল বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করার সরাসরি চেষ্টা করব আজ, দেখি তিনি কি বলছে। আমার কাছে 3 জন ব্যক্তির নাম্বার রয়েছে। আচ্ছা, থার্ড পার্সন যিনি আছেন তিনি আমাকে বলেছেন উনি নাকি উনি নিজেকে দাবি করছেন পিএসসি অফিসের কোনো কর্মরত মানে আধিকারিক। আচ্ছা, 3 নম্বরে উনি, ওনার সঙ্গে বেশিক্ষণ কথা হয়নি, উনি জাস্ট আমাকে ভেরিফিকেশনের জন্য করেছিলেন। বলছে আমি ভেরিফিকেশনের জন্য কল করেছি, নাম ঠিকঠাক রয়েছে তো, নাম ঠিকঠাক দেখেছেন, সব ঠিক আছে তো, এবার বাকি প্রসেসগুলো করে নিন। সব বুঝে গেছেন, বাকি প্রসেস মানে টাকার প্রশ্ন, টাকা পয়সা। পিসিআরকে পাঠিয়ে রেখেছি নাম্বার, একবার বলবো সেই নাম্বারে একটু যোগাযোগ করার জন্য। এই নম্বর একেবারে এফআইআর কপিতে রাখা রয়েছে, গোলামবাবু নম্বরও দিয়েছেন। আমি নাম্বার এইভাবে ফ্ল্যাশ করতে পারি না, নাম্বার ফ্ল্যাশ হবে না, কিন্তু আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। একবার পরিমলবাবু এই বিষয়টি কী বলছে একটু কথা শোনার চেষ্টা করব সেই বিষয়ে। একেবারে যে তথ্য উঠে আসছে, বিস্ফোরক তথ্য, গোলাম সিদ্দিকী যিনি বসে রয়েছেন অভিযোগকারী, তিনি বলছেন। আরেকজনের নাম্বার দিচ্ছি, উনার নাম্বারটা নিন। উনার স্যার মানে পরিমলের স্যার নাকি উনি? আচ্ছা, পরিমলের স্যার? হ্যাঁ, উনি মানে উনার চেনের হেড, উনি চাকরি করিয়ে দিচ্ছেন ইনার মারফতে। আচ্ছা, মানে সেই নম্বরে, এই নম্বরগুলো কার? এই 3টে নম্বর পরিমলের। এটা সেকেন্ড পার্সন, ইনার নাম জানতাম না, পরে নাম জানলাম। উনার নাম হয়তো রাহুল, সম্ভবত রাহুল বা কিছু, যাই হোক ওনার নাম জানানো অজ্ঞাত ব্যক্তি। আরও একবার নামটা জানার চেষ্টা করব। রাহুল। বেশ, বর্ধমান থেকে একজন ফোন করেছেন আমাদের সঙ্গে, ইতিমধ্যে জুড়ে রয়েছেন গোলাম আজাদ। গোলামবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে এবং আমাদের সঙ্গে অভিযোগকারীও বসে রয়েছে। গোলামবাবু, আপনার কি মন্তব্য, কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনার ফোন করতে থাকুন, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। যে বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা ব্রেক করছে তা চক্ষু চরকগাছ করবার মতো। নাম্বারগুলো আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সেকেন্ড পার্সন, ইনার নাম এনার নাম ইনি সমস্ত টাকা মানে কাজ করিয়ে দিচ্ছেন। আচ্ছা, পরিমলের মারফতে, হয়তো ইনি পরিমলের চাকরি করিয়ে দিয়েছেন। আচ্ছা, সম্ভবত আমি যেটা অনুমান করছি যে হয়তো ইনি চাকরি করে দিয়েছেন, তার মারফতে আবার যতগুলো চাকরি করাচ্ছেন ওনার মারফতে করাচ্ছেন। হ্যাঁ, একেবারে পরিমল বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। যে পরিমল বাবুকে নিয়ে এত কথা চলছে, অথেন্টিকেশনের একটা ব্যাপার রয়েছে, কেননা যেই মুহূর্তে এই দর্শকরা যারা দেখছেন আমাদের এই শো, তাদের মনে হতে পারে যে অথেন্টিক কতটা। বেশ, পরিমল বাবু আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন। পরিমল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে, সাংবাদিক। প্রশ্ন হচ্ছে, আপনার বিরুদ্ধে ফুড এসআই এর দুর্নীতির পুরোপুরি অভিযোগ আসছে, কি বলবেন? কি বলছেন? আপনার বিরুদ্ধে ফুড এসআই এর আপনি টাকা দিয়ে চাকরি করানোর কথা বলেছেন কাউকে, সেই অভিযোগ উঠছে, কি বলবেন সেই বিষয়ে? না, আমি সেমন কাউকে বলিনি। আপনি কি এমন কিছু বলেননি? এই মুহূর্তে আমাদের সঙ্গে অভিযোগকারী সরাসরি বসে রয়েছে গোলাম সিদ্দিকী। তিনি সরাসরি বলছেন যে আপনি টাকা চেয়েছেন। গোলামবাবুর সঙ্গে কথা বলুন। গোলামবাবু, প্রশ্ন। পরিমলবাবু জুড়ে রয়েছেন। হ্যাঁ, পরিমলবাবু শুনতে পাচ্ছেন আপনার কথা, আপনি বলুন। হ্যালো, বলুন। হ্যালো, ওনাকে যে বলেছি বা এই ব্যাপারে উনি কোনো কিছু এগিয়েছে কিনা, উনি বরং আমাকে লতাহানি আমার 9 মাসের। আপনি টাকার কথা বলেছেন কিনা সেটা বলুন। না, সেরকম কিছু বলিনি। আপনি একজন পেশায় কি শিক্ষক? তো অবশ্যই আপনি একজন পেশায় শিক্ষক। বেশ, গোলামবাবু আপনি বলুন, প্রশ্ন করুন। পরিমলদা, তুমি কোনো টাকা চাওনি? না, কোনো টাকা চাওনি? আমি যদি প্রুফ দিয়ে মানে সমস্ত কিছু আমি এখানে প্রুফ অলরেডি দিয়ে দিয়েছি, জমা করে দিয়েছি। কত টাকা চেয়েছো, কখন চেয়েছো, কার মারফত চেয়েছো,
মানে প্রথমে তুমি তোমার ইসে 5,800 টাকা চাইলে, তারপর 1,500, আবার 5,000 টাকা চাইলে, 1,500 টাকা চাইলে, তুমি আমাকে কোশ্চেন পেপার দেবে, অ্যাডমিট দেবে, তুমি আমাকে কোশ্চেন পাঠিয়েছে। যদি তুমি রীতিমতো এটা জেনুইনভাবে হবে, তুমি রীতিমতো পরীক্ষা দেবে, ব্যাকডেটের পরীক্ষা, ব্যাকডেটের সব কিছু, এগুলো কি আমি তাহলে বানিয়ে বলছি? এইসব নিয়ে হ্যারাসমেন্ট করার কোনো যুক্তি হয় না। দ্বিতীয়ত তুমি আমাকে কেন এইসব নিয়ে হ্যারাসমেন্ট করছো? হ্যারাসমেন্ট কে করেছে? তুমি যখন টাকা দিলাম না, তুমি আমার বাড়ির সব লোকজনকে, আমার ফ্যামিলি ম্যাটার, আমার সব কিছু তুমি উচ্ছেদ করছো কী জন্য? আর নিয়ে তুমি যা যা বলেছো সেগুলো তো আমি ওনাকে শো করতে পারছি না। পাঠাই, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলো ব্যক্তিগত। নিশ্চয়ই, প্লিজ আপনি পাঠান। পরিমল বাবু, আপনাকে যেই নম্বর থেকে ফোন করা হয়েছে তাদের সঙ্গে আবারও আপনি যোগাযোগ করুন। আপনার কাছে কি তথ্য রয়েছে আপনি অবশ্যই পাঠান। পরিমল বাবু, আমি চাইছি পাঠাও, তুমি তোমারটা পাঠাও। বেশ, গোলাম বাবু আপনার সঙ্গে কথা হয়ে গেছে। পরিমল বাবু, আমি অঞ্জন কথা বলছি, সাংবাদিক কথা বলছি। গোলাম বাবু, আপনি শুধু একটা কথা বলুন, আপনি টাকা চেয়েছেন, হ্যাঁ কি না? না না, ওসব ব্যাপার কোনো কথাই হয়নি। আপনি টাকার কথা চাননি? না, আপনাকে আমি একটা কথাই বলবো, আপনি আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। ও আমাকে যে সমস্ত গালিগালাজ করেছে আমার মানে ওয়াইফ, যে নম্বরে আপনি এই মুহূর্তে কথা বলছেন সেই নম্বরে আপনি যোগাযোগ করুন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনি সেখানে আপনার অভিযোগ পাঠান, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিমলবাবু এত বড় ফ্ল্যাশ করছেন তিনি, কিছুই সত্য নয়। না, এরকম কোনো ব্যাপারই নয়। আমি পাঠাচ্ছি আপনার এই ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, আপনি মিলিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, বেশ, কিন্তু আপনার অভিমত কি বলবেন? আমার অভিযোগের সঙ্গে আমি যেগুলো পাঠাচ্ছি এগুলো আপনি তথ্য বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। হ্যাঁ, আমার বিশ্লেষণ তো পরে হবে, কিন্তু আপনার তো একটা সে থাকবে। এক মিনিট, আমি একটা জিনিস জিজ্ঞেস, গতকাল রাত্রে যে তুমি বললে তুই নিজের কত বড় ভুল করলি টাকাটা না দিয়ে, মানে আমি ভুল করলাম, আমি যে চাকরিটা পেলাম না, মানে আমি জানি নাকি চাকরি করলাম না, আমার কত বড় জীবনে ভুল করলাম, একটা আমার জীবন গড়ে যেত, এরকমের গতকালকে বলেছে। 2022 সালে কার চাকরি করিয়ে দিয়েছে সেটাও বলেছে। সবগুলো রেকর্ডিং আমি তো এক এক করে সবটাই শোনাবো, অসুবিধা নেই। একটা জিনিস বোঝা যাচ্ছে পরিমলবাবু, আপনি গোলামবাবুকে চেনেন তো? অবশ্যই, আমি আপনার এই ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনি দেখে নিন। হ্যাঁ, সব তো দেখবো। আপনি এখন টিভি চ্যানেলে কথা বলছেন, ফোনটা কাটবেন না প্লিজ। প্রশ্ন হচ্ছে আপনার সব কথাই এখন রেকর্ড হবে। আপনি শুধু একটা কথা বলে দিন পরিমলবাবু, যে আপনি এর আগে কাউকে এরকম কোনো চাকরির প্রলোভন দেখিয়েছেন? কখনোই নয়। আপনি কোথায় থাকেন? আপনার বাড়ি কোথায় পরিমলবাবু? বলুন, আপনার বাড়ি কোথায়? আমি নদিয়াতে থাকি। নদিয়া। আপনি চাচলে কি করতেন? জব করতাম। চাচলে কোন স্কুলে জব করতেন আপনি? আমি তুলসীহাটা স্যার। তুলসীহাটা স্কুলে। সেখানে কত বছর চাকরি করছেন? 3.5 বছর। 3.5 বছর চাকরি করছেন। গোলামবাবুকে চিনলেন কি করে? আমি ওর সঙ্গে থাকতাম এবং আমার যিনি টিআই ছিলেন ওনার ভাই হয়, ও ছোট ভাই, ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, আপনি আরে একবার স্কুলের নামটা বলুন তো, কি বললেন স্কুলের নামটা ভালো করে? আমি তুলসীহাটা সার্কেলে করতাম জব। তুলসীহাটা। আচ্ছা বেশ। আচ্ছা বেশ, আমার প্রশ্ন হচ্ছে পরিমলবাবু, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসছে সেই অভিযোগটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি একবারও বলছি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু যে জয়েনিং লেটারগুলো আপনার তরফ থেকে পাঠানো হয়েছে, যে জয়েনিং লেটারগুলো, সেই জয়েনিং লেটারগুলো কিসের জয়েনিং লেটার? আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। হ্যাঁ, আর আমি কেন বলতে পারবেন না? না, কেন বলতে পারবেন না? আপনি করেছেন কি করেননি? হ্যাঁ না 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 না। তাহলে জয়েনিং লেটারগুলো কিসের পাঠিয়েছেন? আমি বলতে পারবো না ব্যাপারে কিছু। মানে আপনি পাঠিয়েছেন তো? কি বলছেন? জয়েনিং লেটারটা আপনি পাঠিয়েছেন তো? না, আমি ওর কোনো জয়েনিং লেটার পাঠাইনি তো। কিন্তু এখানে তো ফেসবুকে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি জয়েনিং লেটার পাঠিয়েছেন। কার জয়েনিং লেটার? হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আপনি জয়েনিং লেটার পাঠিয়েছেন অনুপম সম্ভবত নাম। হ্যাঁ না, কার নাম? অভিজিতের চক্রবর্তীটা পাঠিয়েছে, উনার স্যার বলছে, উনি স্যার বলে পরিচয় দিচ্ছেন। অভিজিৎ চক্রবর্তী, আপনি একজনের স্যারের রেফারেন্স দিচ্ছেন। আপনার স্যারের নাম কি? রাহুল সম্ভবত নাম। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি, আমি অভিজিৎ চক্রবর্তী বলে কাউকে চিনি না, আপনি জেনে নেবেন আমার নাম দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে নদিয়ার এই লোকটাকে তো আমি চিনি না, আমি কোথায় পেলাম? আমি দিচ্ছি। পরিমলবাবু, বিস্ফোরক অভিযোগ উঠছে তো? জেনে নেবেন, অভিজিৎ চক্রবর্তী নামে আমি কাউকে চিনি না। অভিজিৎকে চিনে না, ঠিক আছে। তপজিৎ বিশ্বাস, সুদীপ ঘোষ তো ওনার বাড়ির ওখানকার। সুদীপ ঘোষকে চেনেন তো? পরিমলবাবু, সুদীপ ঘোষকে চেনেন? আমাকে একতরফা প্রশ্ন করেন না, আমার তথ্যগুলো আগে নিন না। ও একতরফা প্রশ্ন করছি না, আপনার তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে, আপনি খালি পাঠান, আমরা সেই তথ্যও দেখাবো। বিস্ফোরক তথ্য পাঠাতে হয়তো এই মুহূর্তে আমরা ব্রেক করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে পরিমলবাবু, যে নামগুলো বলা হচ্ছে সেই নামগুলোকে একজনকেও আপনি চেনেন না? সুদীপ ঘোষকে আপনি চেনেন না? আমি চিনি না। না,
বেশ, আপনার তাহলে উনি আমাকে অ্যাকাউন্ট নাম্বার কিসের জন্য দিয়েছিল? টাকা পাঠানোর জন্য। ওটা কার অ্যাকাউন্ট নাম্বার? ওটা কার অ্যাকাউন্ট নাম্বার? কোনটা? যে অ্যাকাউন্ট নাম্বার আপনি পাঠিয়েছেন গোলাম বাবুকে? কোন অ্যাকাউন্ট নাম্বার? ও কোনো টাকা পাঠিয়েছে নাকি বা আমি পেয়েছি নাকি? প্রুফ দিতে বলুন। বলেন কোনো টাকা পাঠিয়েছে নাকি? বুঝতে পারলেন? মানে উনি টাকা চেয়েছিল। কোথায় টাকা পাঠিয়েছে? কেন মিথ্যা এইসব আদেশগুলো শুন? না, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কোনো অ্যাকাউন্ট নাম্বার পাঠাওনি আমাকে? ওর স্টেটমেন্টটা আপনি নিন, কোনো টাকা পাঠিয়েছে কিনা। 1 2 নম্বর, ও আমার মা বোনকে নিয়ে যে গালিগালাজ করেছে এগুলো আপনি শুনুন। গালিগালাজটা দেওয়া স্বাভাবিক, অবশ্যই দিয়েছি। আমি বলছি গালিগালাজ করেছি, গালিগালাজে স্টার্টিংটা তুমি করেছো, তারপরে আমি গালিগালাজ করেছি। তুমি আমাকে উল্টাপাল্টা বলবে আমার ফ্যামিলি, তোমাকে আমি ছেড়ে দেবো? আমাকে এইভাবে হ্যারাসমেন্ট না করে তোমার সঙ্গে আমার দুশ্মনীটা কেন? আমি তোমার নাম এখানে এই মিডিয়াতে তুলবো কেন? তোমার নামে এফআইআর করবো কেন? তোমার সঙ্গে আমার কি দুশ্মনী? সামলানি এগুলো তোর কাছ থেকে আশা করি না। ঠিক আশা করি না মানে? আমি টাকা দিয়ে বলে দেখলে তখন ভালো ছিল নাকি? তোমাকে টাকাটা দিইনি, সেটাই তো আমার অপরাধ না? তুমি আমাকে বললে রাজারহাট থেকে তুলে নিয়ে আসবে। তোমার এতখানি কোন এসআইয়ের নাম দিয়েছো? এসআইয়ের নামটাও দেখাচ্ছি, আমি খুঁজে বের করছি, ওটাও দেখিয়ে দিচ্ছি যেটা তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো। ওই এসআইকে চিনিস? এরকম করে আমাকে ধমকি দিয়েছো। কোন রকম তথ্যহীন কথা বলে আমাকে হ্যারাস করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমি হ্যারাস করছি না তো, যেটা জেনুইন একদম অরিজিনাল সেটাই দেখাচ্ছি। তুমি এখানে হ্যারাসমেন্ট অথবা মিথ্যা বা কোথায় একটাও যদি আমি বানিয়ে বলেছি তো প্রমাণ করে দেখাও। আমি তো প্রমাণ দিচ্ছি, তুমি প্রমাণ করে দেখাও। আমি ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তোমার এসএমএস এ কোনো উত্তরও দিতাম না, তোমার সঙ্গে আমি কথাও বলতে চাইতাম না। মানে তোমার ব্যবহার তো আমার জানা আছে, ওই জন্য আমি তোমাকে এসএমএস রিপ্লাই করতাম না। তখন তুমি হঠাৎ করে বারবার মেসেজ করে দেখুন, আমি বলে একটা জবের ব্যাপার। তাই আমি বললাম কী জব বলেছি রীতিমতো। তুমি তখন আমাকে কি বলেছো যে একটা ফুড এসআই। আমি তখন তোমাকে এটাও বলেছি কে পেলো, তো কেউ পাইনি। তুমি যদি করতে মানে একজন তোমাদের ওখানকার কেউ একজন পেয়েছে। তুমি যদি জব করতে চাও তো তোমাকে এত টাকা লাগবে, অমুক ধুমুক সমস্ত টাকার তথ্য আছে, রেকর্ডিং আছে। গত 14 তারিখে তুমি যদি নাম তুললে আমার, সেদিন মান করেছে। আমি ভিত্তিহীন কথা বলছি না, আমি সব ওনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। উনি জাজমেন্ট করে নিক যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি আপনার নাম্বার প্রশাসন জাজমেন্ট করবে, অসুবিধা নেই। আমি তো অলরেডি এটা এই যে এফআইআর করে দিয়েছি। তুমি যে 2000 কি বলে যে এই কদিন আগে যেটা বললে, মানে 24 তারিখে যে 24 তারিখে যদি নাম 14 তারিখে যদি নাম তুললে আমার, সেদিন নাম তুলেছো। সেদিন নাম তোলার পরে 2 মিনিট অন্তর 30 সেকেন্ড অন্তর তুমি আমাকে ফোন করোনি? আমি পাঠিয়ে দিচ্ছি তথ্যগুলো। আর আমার কাছে হ্যাঁ ওটাই তো কল হিস্ট্রি বলবে, আমি বলবো না তো, কল হিস্ট্রি বলবে। অনেক কথা হয়েছে সমস্ত, সামনাসামনিও না, কোনো ক্যাশ লেনদেন নয়, তোমার সঙ্গে আমার সামনাসামনি কোনো দেখাও নয়, সমস্ত কিছু ফোনের মারফতেই হয়েছে। অসুবিধার কিছু নেই, সব কিছুই রয়েছে এখানে। পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই পাঠাও, তুমি পাঠাও। তোমার এখন গালিগালাজগুলো আমি শোনাইনি, সেগুলোও শোনাবো। একেবারেই পরিমলবাবু, আপনি যে উনি এটাও বলেছেন আমাদের কাছে, আমি বেশ গোলামবাবু আপনার কাছে পরে আসছি। পরিমলবাবু, আপনি যে তথ্যগুলো পাঠাচ্ছেন বিশ্বাস রাখবেন, আমরা সেটাও দেখাবো। কিন্তু প্রশ্ন উঠছে পরিমলবাবু, যে নাম যিনি এক্সাম দেননি, তিনি বলছেন যে তিনি কোনো সময় ফর্ম ফিল আপ করেননি, তার নাম পিএসসির ওয়েবসাইটে কি করে আসছে? পরিমলবাবু ফোন কেটে দিয়েছেন। আলটিমেটলি সারাশির চাপে সত্যি ঘটনা উদ্ঘাটন হওয়ার জন্য কি পরিমলবাবু ফোন কেটে দিলেন? এবার ফোন আর করবেন না, পরিমলবাবু ফোন ধরবেন না। আমি বললাম বারবার এই মুহূর্তে যা দর্শক এই মুহূর্তে দেখছিলেন ট্রাইব টিভি বাংলা, তারা বারবার এই কথাটা শুনেছেন যে পরিমলবাবু যে তথ্য পাঠাচ্ছেন সেই তথ্যও আমরা দেখাবো। অর্থাৎ অথেন্টিক প্রসেসে আমরা এগোতে চাইছি। আমরা কোনো রকম কারো অভিযোগের ভিত্তিতে কোনো শো করছি না। এই যাবতীয় শোয়ে অভিযোগকারীর স্টেটমেন্ট সম্পূর্ণ অভিযোগকারীর নিজস্ব দায়িত্ব নিয়ে তিনি করছেন, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। কিন্তু প্রশ্ন উঠছে, পরিমলবাবু কেন ফোন কেটে দিলেন? পরিমলবাবু কি তাহলে কোশ্চেন সহ্য করতে পারলেন না? পরিমলবাবু কি তাহলে সারাশির চাপে পড়লেন? পরিমলবাবু কি তাহলে কোনো জায়গায় মেনে নিচ্ছেন যে সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছে? যদি না ঘটে থাকে তাহলে তাকে আমরা অপশন দিয়েছিলাম যে তিনি তার তথ্য পাঠাবেন, কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো রকম কোনো তথ্য পাওয়া যায়নি। আরো দুজন রয়েছে, ওনাদেরকেও কল করে দেখে নিন। হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ ওটা স্টকে রাখুন আপনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছবিগুলো উঠে আসছে, আজ গোলাম সিদ্দিকী বাবু যে কথা বলছেন, বিস্ফোরক তথ্য। ট্রাইব টিভি বাংলার পর্দায় যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমাদের শো যদি আমরা 1 ঘন্টা করতাম সেটাকে আমরা 2 ঘন্টা করতে বাধ্য হয়েছি। তার কারণ এই শো অত্যন্ত ইম্পর্টেন্ট শো এবং মানুষকে জাগরুক করার জন্যই আজকের এই প্রয়াস গোলাম সিদ্দিকী বাবু। গোলাম বাবু বলতে চাইছেন
সাধারণভাবে আপনাদের আশপাশেও এরকম অনেক পরিমল ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বের করুন, জানার চেষ্টা করুন তারা আদতেও টাকা দিয়ে চাকরিটা দেবে তো। অনেকে তো আবার এরকমও হবে যে চাকরিটাও পেয়ে যাবেন আপনি, কিন্তু ফর্ম ফিল আপই করবেন না। কিন্তু একবার ভেবে দেখুন মানবিকতার খাতিরে যে একেবারে গোলামবাবু যা করছেন, গোলামবাবুর যে প্রয়াস, সেই প্রয়াস পুলিশকে এক প্রকার হেল্প করার মতো, প্রশাসনকে এক প্রকার হেল্প করার মতো। প্রশাসন খুঁজে বের করুক, প্রশাসনের এবার কাজ। যদি প্রশাসন এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা দেখছেন, আপনাদের বলছি আপনি খুঁজে বের করুন তথ্য, যাবতীয় যা যা রাখা হয়েছে ট্রাইব টিভি বাংলার পর্দায় সেই তথ্য আপনাদের কাছেও পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে আপনারা দেখুন এই বিষয়, অবশ্যই দেখুন, তার কারণ সাধারণ ঘরের ছেলেমেয়েরা সত্যি চাকরি পাচ্ছে না, বেকারত্ব দিন দিন বাড়ছে। যাদের চাকরিটা সত্যি পাওয়ার কথা তাদের চাকরিটা ব্যবস্থা করে দিন টাকা ছাড়া, মেরিটের বেসিসে। গোলামবাবু, মেরিটেড বেসিসে কী করে হবে? উনি তো গতকালকে আমাকে বলছেন তুই কিছুই জানিস না সিস্টেম, 20% চাকরি জেনুইনভাবে হয় তাও সম্ভব নয়, কিন্তু বাকি 80% কোর্টতেই হয়। আমি এইটা শুনে সব থেকে বেশি অবাক হচ্ছি, হতবাক হচ্ছি যে এটা কি করে হয়। 80% চাকরি কোর্টের মাধ্যমে হচ্ছে, আর তার ভয়েস এই রেকর্ডিংটা আমি শুনিয়ে দিতে পারবো এখন। প্লিজ আপনি শোনান না, ওই ভয়েস রেকর্ডিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের মনে হয় এই মুহূর্তে যারা যারা দর্শক দেখছেন তাদের মধ্যেও অনেক রকম প্রশ্ন তৈরি হতে পারে যে আদৌ কতটা সত্যি বা কতটা মিথ্যে। একেবারে এই মুহূর্তে পরিমলবাবু আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। পরিমলবাবু তার যাবতীয় তথ্যও দেওয়ার চেষ্টা করছে পার্সোনালি, সেই তথ্যও আমরা রাখবো, সেই তথ্য আমরা রাখার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন উঠবে যাবতীয় বিষয়টা নিয়ে যে এটা কী ধরনের স্টেপ চলছে। পিএসসি নিয়ে এত বড় ঘোটালা কেন হলো? পিএসসি নিয়ে যখন একের পর এক, শুধু পিএসসি কেন, প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে শুরু করে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা নিয়ে যখন স্ক্যামের কথা বলা হচ্ছে, রেশন দুর্নীতির কথা যখন বলা হচ্ছে, তখন সেই রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন। একের পর এক হেভিওয়েট নেতারা গ্রেপ্তার হওয়ার পরেও কি করে এই ঘটনা ঘটতে পারে, এই যাবতীয় বিষয় নিয়ে আবারও আলোচনা পর্বে আসবো। আপনাদের জন্য ফোন কল খোলা থাকবে, কিন্তু সময় এখন একটা ছোট্ট একটু বিরতি নিতে হচ্ছে, ক্ষমা করবেন। কিন্তু এই খবর নজর অবশ্যই থাকবে, গোলামবাবুরও নজর রয়েছে গোলামবাবুর দিকে, এবং পরিমলবাবু ব্রেকের পরে ঠিক কী আপডেট দিচ্ছে নজর রাখতে হবে আপনাদের ট্রাইব টিভি বাংলার পর্দা। কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন এই শো ট্রাইব টিভি বাংলায়। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। এই মুহূর্তে বড় খুলাসা হচ্ছে, একের পর এক বিস্ফোরক তথ্য আপনাদের সামনে রাখছি ট্রাইব টিভি বাংলায়। এখন যে ছবিটা আপনাদের সামনে রাখবো, শুধু পিএসসি নয়, ধর্ম নিয়েও চলছে কথাবার্তা। একেবারে এই সময় আপনাদের সামনে রাখবো হিন্দু মুসলমান হচ্ছে, ঠিক শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আরও একটা রেকর্ডিং আপনাদের সামনে রাখবো, যেখানে তিনি বলছেন সনাতন ধর্মের লোকেরা এরকম নয়, সনাতন ধর্মের লোকের কথা বলে তিনি বলছেন মুসলমান। এই কথাগুলোও এখানে চলছে। একবার কথোপকথনটা শোনাবো, আমার সঙ্গে রয়েছে ইতিমধ্যে গোলামবাবু আমাদের সঙ্গে রয়েছে। গোলামবাবু, আরও একবার যে কথা বলছি শোনান। মানুষের লোক আছে, ঠিক আছে, তোর মতন জানোয়ার না, তোর মতন জানোয়ার না, সনাতন, তুই নিজেকে সনাতন বলছিস? তোদের ধর্ম বলতে শান্তির ধর্ম, তুই গোটা ভারতবর্ষে ভালো করে সার্চ করে দেখতো, কুলাঙ্গার, জানোয়ার, গুন্ডা, মাকান, ডাকাত, চিন্তাইবাজ, টাকা নকল করা, টাকা জাল করা, হিন্দুরা করে না, মুসলিমরা করে। পরে আর কি বলেছে সেটা শোনান, তার কারণ শোনান। এটা সত্যি খুব অদ্ভুত লাগছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হচ্ছে, এত চাকরি দেওয়া আছে, চাকরি দেওয়ার পরেও সেখানে সত্যি আমার নিজে খারাপ লাগছে না বলতে, খারাপ লাগছে। এখানেও ভেনেজিয়ানা হচ্ছে, চাকরি কোথায় চাকরি পাবে, কিভাবে চাকরি পাবে, সেখানেও ভেনেজিয়ানা আসবে, সেখানেও টাকা দিয়ে চাকরি পেতে হবে। কেন অভিযোগকারী বারবার করে কথাগুলো বলছে যে তাকে 7 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, এবং পরিমলবাবুর সঙ্গে যখন আমরা যোগাযোগ করছি, পরিমলবাবু তদ্রূপ উত্তরও দিতে পারছেন না। পরিমলবাবু এটাও একবারও বলতে পারলেন না যে না তিনি গোলামবাবুকে চেনেন না, এই কথাটা একবারও বলতে পারলেন না। তিনি বারবার বলছেন যে না তিনি এই কথা কখনো বলেননি, তিনি এরকম কোনো কাজ করেননি, কিন্তু এখনো পর্যন্ত তার দেওয়া কোনো তথ্য আমাদের হাতে এসে এখনো পর্যন্ত পৌঁছায়নি। গোলামবাবু, আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে অ্যাক্টিভ করবো আবারও কল। দর্শকরা আবারও আমাদের সঙ্গে কথা বলতে পারেন।
গোলামবাবুর সঙ্গে কথা বলতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন, আপনাদের মতামত আপনারা জানাতে পারেন, আপনারা কি ভাবছেন এবং আপনাদের এরকম আশপাশে আরও কোনো পরিমল ঘুরে বেড়াচ্ছে কি, আরও কোনো রাহুলবাবু ঘুরে বেড়াচ্ছে কি, যারা সত্যি সত্যি আসলে পরিমল কিন্তু যা কাজ করছে তা মোটেই সুযোগ সুবিধা ছাড়া আর কিচ্ছু নয়, শুধুমাত্র সুযোগ সন্ধানী বলা ছাড়া আর কিচ্ছু নয়, শুধুমাত্র মানুষের ক্ষতি করা ছাড়া আর কিছু নয়। টাকার বিনিময়ে কোয়ালিফাইড লিস্টের নাম, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যেই, যে ছবি একেবারে আমার সঙ্গে রয়েছে গোলামবাবু। গোলামবাবু, আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করব, পরিমলবাবু আপনার কাছ থেকে টাকা চাইলেন, আপনি বলছেন যে আপনি চ্যালেঞ্জ করার জন্য দেখতে চাইলেন বিষয়টা। অবশ্যই। আমার প্রশ্ন হচ্ছে আপনি পেশায় কি করেন? আমি পেশায় এখন বেকার, কিছুই না, মানে এরকম মানে গাড়ি ঘোড়ার ইন্স্যুরেন্স করি, ইন্স্যুরেন্সের কাজকর্ম করি, আর এরকম ওই মহিলি করি। আচ্ছা, তো আপনি যখন পরিমলবাবু আপনাকে এই কথাগুলো বলছে আপনি বিশ্বাস করেন? তাই তো? একদম নয়, আমি একেবারে জানি বিশ্বাস তো, করেন? মানে দেশের পরিস্থিতি আমি জানি যে কোনো মতেই এখন এই মুহূর্তে কারো ক্ষমতা নেই চাকরি দিয়ে দেবে, এরকম আমি জানি। আচ্ছা, তো পরিমলবাবু যখন আপনাকে টাকার কথা বললেন, আপনি তখন প্রথম কি স্টেপ নিয়েছিলেন এই চ্যালেঞ্জ ছোড়া ছাড়া? আর কি স্টেপ নিয়েছিলেন? চ্যালেঞ্জ ছোড়া ছাড়া আমি স্টেপ নিয়েছিলাম যে উনি নামটা তুলে দেওয়ার পর আমি যা করবো ওর করবো, আমি এটাই ভেবে রেখেছিলাম মনে মনে। মানে আমি আগে দেখতে থেকে চাইছিলাম, planning করেছিলেন? আমি ওগুলো আগে থেকেই মনোভাব করে নিয়েছি যে ও তো পারবে না করে দিতে, কিন্তু ও যেগুলো করছে জালিয়াতি, যেগুলো দিয়েছে সেগুলো দিয়ে তো শুধু আমি স্টেপ দিতে পারি না, আগে আমার নামটা তোলাই আমি ওকে, আমি আমার নামটা তুলে দেওয়ার পর তারপরে ওর ই করবো, ওর এক্সেস করবো, না হলে তো আপনার এই চাকরিটা কবে হয়েছে? মানে আমার যদি চাকরি ওর পাওয়ার ইচ্ছাই হিসেবে তো থাকতো। আপনি চাকরি করছেন, হ্যাঁ। হিসেবে তো আপনি চাকরি করছেন। তো আচ্ছা, আমরা কথা বলবো এই বিষয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছে সন্ন্যাসী বিশ্বাস কৃষ্ণনগর থেকে। সন্ন্যাসীবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। সন্ন্যাসীবাবু, সামগ্রিক বিষয়টা অনেকক্ষণ ধরে হয়তো আপনি শুনছেন, কি বলবেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলার চেষ্টা করবো। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ফোন কল অ্যাক্টিভ রয়েছে। গোলামবাবু, আপনি যেটা বলছিলেন যে আপনি এর সঙ্গে নানান রকমভাবে যখন এত টাকা দেওয়ার কথা আপনাকে বলা হচ্ছে, আমি একটা জিনিস শুধু একটু দেখার চেষ্টা করব, আপনার যে চাকরির কথাটা যেটা বলা হচ্ছে, যে আপনি তো আপনার ডেট অফ বার্থ কত? আপনার ডেট অফ বার্থ 16/5/2000, মানে 16 মে 2000। আপনার বয়স কত? 24+। 24+, মাত্র 25। আর চাকরিটা কবে দেওয়ার কথা বলেছিল? ও বলছে 2018 প্যানেলে। আমি তখন ওকে এটাও প্রশ্ন করি যে 2018-তে আমার তখন বয়স হয়নি, আমি কী করে সম্ভব? বলছে তুই তাহলে আর অন্য একটা দেখ, প্রুফ দেখ। তখন উনি ওই 2005-এর ক্যান্ডিডেটের দেখালো, তো যদি চাকরি করতে পারে তুই কেন করবি না? তুই তো ওর থেকে অনেক বড়, 5 বছরের বড়। আপনারা ভাবতে পারছেন? আমি আরও একবার বলবো ক্যামেরা দেখানোর জন্য, ডেট অফ বার্থটা একবার দেখাতে বলবো। এবার দেখুন, এই গোলামবাবু যিনি এখন আমাদের সঙ্গে স্টুডিওতে বসে রয়েছেন, সেই গোলামবাবু, তার ডেট অফ বার্থটা একবার দেখুন। ডেট অফ বার্থটা দেখুন, 2000, অর্থাৎ 16 তারিখ, 16 মে 2000 আপনার জন্ম, ডেট অফ বার্থ, মানে 2018 প্যানেলে 24+। তিনি চাকরি পাচ্ছেন। মানে আপনি এটা সহজ ক্যালকুলেশন, 18 থেকে 2000 মাইনাস করলে 18ই হয়, অর্থাৎ তার 18 বছর সবে হয়েছে এবং তিনি ফুড এসআই এর চাকরি করছেন। বাইন্ডিংস কীরকম থাকে, মানে এজ লিমিট কী থাকে ফুড এসআই এর? 18 থেকেই, কোনো চাকরি তো 18 থেকে, 18 ছাড়া তো কমে কোনো মতেই স্টার্ট ফুড এসআই এর। আপনি একদম পুরোপুরি 18 বছরে পড়ছেন এবং সেই সময়কালীন অবস্থাতে আপনার চাকরি হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যখন আপনার প্যানেলে যখন নাম চলে আসলো, আপনি এখনো পর্যন্ত কোনো সময় অফিসে গিয়েছেন? না 1 মিনিট। আর তারপরে আরেকটা জিনিস জানাতে চাইছি, সেটা হচ্ছে উনি যে আমাকে 18 প্যানেলে চাকরি দিচ্ছেন, মানে এটা মাধ্যমিকের তো। অমিত চক্রবর্তী আমাদের সঙ্গে জুড়ে গেছেন মালদা থেকে। অমিতবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। অঞ্জন কথা বলছি, কি বলবেন এই বিষয়ে? আমি নিজেও পিএসসি কোয়ালিফাইড একজন গভর্নমেন্ট স্কুলের শিক্ষক। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি, আমি নিজে 93 সালে পিএসসি ব্যাচ, 93 ব্যাচ পিএসসি কেমিস্ট্রি। আমি পিএসসি পরীক্ষা দিয়েছি, পাবলিক কমিশন কম্পিটিশনে, অল ওয়েস্ট বেঙ্গল কম্পিটিশনে দিয়ে আমি চাকরি পেয়ে 93 জয়েন করি পিএসসিতে। তো পিএসসি সম্বন্ধে আমার খুব রেসপেক্ট আছে, অহংকার আছে যে আমরা পিএসসি দিয়ে এসেছি, কিন্তু এখন দেখছি যা স্বপ্ন যা ঠেকাচ্ছেন, কিন্তু সাংঘাতিক ব্যাপার, তো মানে বিশ্বাসই করতে পারছি না। একেবারেই উনি কি অ্যাকচুয়ালি মানে চাকরিটা দিচ্ছেন না পর ওয়েবসাইটে কিছু নাম টাম তুলে ইত্যাদি করছেন একদম? না, আমি আরো একবার, আপনি নিশ্চয়ই ট্রাইব টিভি বাংলা এখন দেখছেন, আমি আরো একবার আপনাকে দেখাবো। আপনি ফোনে থাকুন, আপনি দেখুন, আপনার সঙ্গে আবারও কথা বলছি। আপনি একবার দেখুন, একবার দেখুন, এই যে ফুল দেখুন, একদম পুরোপুরি। আপনি এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা দেখছেন, আপনি দেখুন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন,
আপনি শুধু রেসপন্স করুন। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, ওপরে ইউআরএলটা দেখুন একবার, একদম অথেন্টিক পাবলিক সার্ভিস কমিশন। এবার একটু নিচের দিকে ক্যামেরাম্যানকে বলবো নামানোর জন্য। দেখুন ক্যান্ডিডেটের রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, এবং তিনি এখানে কোয়ালিফাইড স্পষ্ট লেখা রয়েছে। দেখুন এখানে কোয়ালিফাইড রিমার্কসে লেখা রয়েছে। শুনতে পেলেন? বলুন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। একেবারে একের পর এক আমাদের কাছে ফোন কল আসছে, যে বিষয়গুলো উঠে আসছে অনেকেই এরকম প্রশ্ন আসাটা অত্যন্ত স্বাভাবিক। সত্যি কি অথেন্টিক? যারা পিএসসি সত্যি ভালোবেসে চাকরিটা করছেন তাদের জন্য এটা সত্যি মানতে কষ্ট হবে। এবং বিশ্বাস করুন সাংবাদিক হিসেবে গোলামবাবু কিছু মনে করবে না, এটা এই খবরটা ব্রেক করতে আমাদেরও খারাপ লাগছে, কিন্তু সত্যিটা তো সত্যি। সাধারণ মানুষের চোখটা তো খুলতে হবে। সাধারণ মানুষের চোখ না খুললে এরকম ঘটনা যদি আরও ঘটে তাহলে সেটাকে কি করে আটকাবো আমরা? গোলামবাবু, যেটা আপনার থেকে জানার চেষ্টা করছিলাম, আপনি যেটা বলছিলেন যে আপনার বয়স তখন 18 বছর, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোয়ালিফাইড, এর পরবর্তী প্রসেসটা কী ছিল? এরপর কি আপনাকে ইন্টারভিউতে ডাকতো? হ্যাঁ, মনে হয় ইন্টারভিউটা একটা উনি বলছেন গতকালকে যেটা বললেন, তুই যত বড় ভুল করলি আর মানে কি তুই নিজের লাইফের বড় ভুল করলি, তোর 2 থেকে 3 দিনের মধ্যে ভুল কি ভুল করেছেন? চাকরিটা না নিয়ে ভুল মানে ওনাদেরকে টাকাটা না দিলাম, না দেওয়ার কারণে আমি যে চাকরিটাতে জয়েনিং করতে পারলাম না, সেটা আমার বড় ভুল। তো উনি বলছেন 4 থেকে 5 দিনের মধ্যে তোর বাড়িতে জয়েনিং লেটার চলে যেত, মানে এইরকম জয়েনিংটা, যে জয়েনিং লেটারগুলো আমি দেখালাম সেম এই জয়েনিং লেটার আমার বাড়িতে চলে আসতো, এবং দিয়ে আমাকে জয়েনিং ডেট দিত, দিয়ে ওই খাদ্য ভবনে আমাকে গিয়ে জয়েনিং মানে করতে হতো, মানে কি বলে যে জয়েনিংয়ের প্রসেস যা হয় আর কি, সেইভাবে খাদ্য ভবনে গিয়ে আমাকে ওই ডেটের মধ্যে ওখানে গিয়ে জয়েনিং নিতে হতো, কোন অফিসে জয়েনিং দিত সেটা দিত। আর সেও বলেছে যে হোম ডিস্ট্রিক্টে 30 কিলোমিটারের মধ্যেই দেবে চাকরি। আমি জানি না আমি কী করে কন্টিনিউ করবো এই শোটাকে। আমি বিশ্বাস করুন স্পিচলেস হয়ে যাচ্ছি। একের পর এক যে কথাগুলো গোলামবাবু বলছেন, তিনি বলছেন যে 30 কিলোমিটারের মধ্যে চাকরিও হয়ে যাবে, মানে 30 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, 30 কিলোমিটার মানে নিজের মানে ডিস্ট্রিক্টে, নিজের জেলায় সেটাও করিয়ে দেবেন। নিজের জেলাতেই হবে, অন্য কোথাও প্রথম জয়েনিং হয়তো কলকাতাতেই দেবেন, মানে যেখানে হয়তো খাদ্য ভবনে বা কিছু হয়তো ওখানে কিছু ব্যাপার আছে, প্রসেস যা আছে আমার তো জানা নেই, যেহেতু আমি তো কোনোদিন। সন্ধ্যা দত্ত আমাদের সঙ্গে জুড়ে গেছেন দমদম থেকে। সন্ধ্যা, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে, বলুন কি বলবেন। বলছি এই যে আমি প্রথম থেকে এই প্রোগ্রামটা দেখছি, আপনাদের যে পরিমল বাবু। হ্যাঁ বলুন ম্যাম, বলুন। হ্যাঁ বলছি, আমি তো প্রথম থেকে এই গোলাম সিদ্দিকী বাবুর কথাটা শুনছি, এবং এই যে মানে কি বলবো, এই যে চেন হচ্ছে, মানে চেনের মাধ্যমে যে এই চাকরি চুরি থেকে শুরু করে এই মানে যারা যোগ্য তারা পাচ্ছে না, শুধু তাই নয়, আমার আর একটা কথা বলার আছে। আমাদের শিয়ালদা স্টেশনে এখানে, হ্যাঁ মানে ডিসেম্বর মাসে যখন মানে গঙ্গাসাগরের মেলা হয়, তখন এই শিয়ালদা স্টেশনে যারা গ্রামের ছেলেরা খুবই নিজি দেখতে, মানে সাধারণ দেখতে, তাদের ওখান থেকে ধরে নিয়ে বলা হচ্ছে এখন গঙ্গাসাগরের মেলা চলছে, এখন এই প্ল্যাটফর্মে হাঁটা চলবে না। অথচ যারা শিক্ষিত বা একটু স্মার্ট তাদের ধরছে না, যারা খুবই গরিব তাদের ধরে ওখানে অফিসে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে যে এত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তারপরে যে ছেলেটি, সে আমার সম্পর্কে ভাই হয়, সে আসছিল আমার বাড়িতে। ম্যাম আমি একটু আপনাকে থামাচ্ছি, কিসের জন্য টাকাটা পেমেন্ট করতে হবে? বলছে যে ওর কাছে বৈধ টিকিট আছে ট্রেনে, ঠিক আছে, তার সত্ত্বেও বলছে যে এখন গঙ্গাসাগরের মেলা চলছে, তাই এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে হাঁটা যাবে না, মানে পাশাপাশি যে প্ল্যাটফর্ম, ধরুন এরকম কি কোনো নিয়ম রয়েছে? হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে, এবং যার জন্য আমি আজকের বলার জন্য এটাই। তখন শুনুন, তারপর এবারে ও তো খুব অবাক হয়ে গেছে, ও বলছে আমার কাছে 400 টাকা চেয়েছে, তো ও বলেছে আমার কাছে 400 টাকা নেই। তখন বলছে সেটাই তো নিয়ম নেই, আমি খোঁজ করে দেখেছি, মানে কত রকম ভাবে ফ্রড হচ্ছে। মানে আমাদের, আমি চাই যে প্রশাসনের কানে যা, তারা ধরুক কত গরিব মানুষকে হ্যারাস করছে, এবং সেই দিনে 12-14 জন লোককে নিয়েছে যার একদম গরিব, বলছে কাকে বলছে
যে আমি দেখেছি তুমি এইরকম ভাবে হাঁটছিলে, তুমি সুস্থ নও, কিন্তু সে বলছে স্যার আমি কিছু অনেক 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 ধন্যবাদ। আই এম সো সরি সন্ধ্যা ম্যাম, আরও কিছু ফোন আসছে, আরও কিছু ফোন নিতে হবে আমাদেরকে। দেখুন আজকে আমাদের এই শো মানুষকে কিভাবে জাগ্রত করছে, তার কারণ এত মানুষ ফোন করছে আমাদের, মানে আমরা অনেক ফোন ধরতেও পারছি না, তার কারণ একের পর এক ফোন ঢুকছে। প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তাহলে কতটা ক্ষোভ বিক্ষোভ গ্রাউন্ড রিয়েলিটিতে রয়েছে, গ্রাউন্ড জিরোতে তাহলে মানুষের কত সমস্যা রয়েছে। আমি তো বলবো গোলামবাবু অনেক বেশি ধন্যবাদ দিচ্ছেন হয়তো আপনাকে সাধারণ মানুষরা, গোলামবাবু, যে আপনি এতটা সাহসিকতার সঙ্গে আপনার এই কথাটা তুলে ধরছেন সাধারণ মানুষকে, সমাজকে জাগ্রত করার জন্য। আপনি এই যে স্টেপ নিয়েছেন, আপনাকে যদি সত্যি আপনার অভিযোগগুলো প্রত্যেকটা সঠিক হয়, কারণ এখনও সবটা তদন্ত সাপেক্ষ, গোলামবাবু আমার কিছু করার নেই এই বিষয়ে, ভার্ডিক্ট দিতে পারি না আপনার, কিন্তু যদি সত্যিই তদন্ত সাপেক্ষ হয়ে যদি আপনার প্রত্যেকটা অভিযোগ সত্যি হয় তাহলে আপনাকে কুর্নিশ, গোলামবাবু ট্রাইব টিভি বাংলার তরফ থেকে আপনাকে কুর্নিশ যে আপনি সাধারণ মানুষকে জাগ্রত করছেন, এবং এরপরে হয়তো প্রশাসন নিশ্চয়ই কোনো ভূমিকা নেবে। আর যদি সত্যিই প্রশাসন ভূমিকা নেয় তাহলে সত্যি প্রশাসনকে অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে। আর যদি স্টেপ না নেয় এই খবর চলবে, এই খবর চালিয়ে যাব যতক্ষণ অবধি সত্যি সত্যি সমস্ত ঘটনার শেষ অবধি না যাওয়া যাচ্ছে, ততক্ষণ অবধি এই শো চলবে। এই শো শেষ অবধি দেখে রাখবে যে সত্যি যারা এই কাজ করেছে তারা শাস্তি পাচ্ছে না পাচ্ছে না। গোলামবাবু বলুন, কিছু বলার আছে আর আপনার? আমার ওই বলার ওইটাই যে মানে এরকম অনেকে মানে সাহস করে অনেকে বলতে পারছে না, কারণ হচ্ছে যারা টাকা অলরেডি দিয়ে দিয়েছে ওনারা ভয়ে বলছে না। হয়তো ওনারা কোনো লোয়ার লেভেলে কোনো কোথাও জয়েনিং রয়েছে বা কোথাও চাকরি রয়েছে, ওই ভয়ে ওনারা, আমাকে একটু আগে কথা হয়েছিল ফোনে যখন আসি, তখন আসার আগে যে ওনারা বলছে আমি ওনাদেরকে বলি আপনারা কমপ্লেন কেন করেননি এতদিন ধরে, তো ওনারা বলছে আমরা তো অলরেডি চাকরির সঙ্গে জড়িত রয়েছি, এখন আমরা করলে আমরাও সমস্যায় পড়বো, ওই জন্য ওনার এগেনস্টে ওনাদের কাছ থেকে রীতিমতো টাকাও নিয়েছেন। আমার যদি এটা যদি আমার এক্সপোজ করার ইচ্ছা না থাকতো তাহলে আমি নিশ্চয়ই ওনাকে টাকা দিয়ে আমি জয়েনিং করতে পারতাম। আমি জয়েনিং করিনি কেন, যে এটাকে এক্সপোজ করার অবশ্যই জরুরি, কারণ এরকম উনি যেটা বলতে চাইছেন রেকর্ডিং একটু আবার শোনাচ্ছি যে 20% নাকি চাকরি জেনুইনভাবে হয়, বাকি 80% চাকরি কৌটোটা যে বলেছে, হ্যাঁ এক্স্যাক্ট কোট আনকোট যে শব্দটা একদম রয়েছে, সেটা একবার শোনান। অবশ্যই শুনিয়ে দিচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন বারবার করে গোলামবাবু একটা কথাকে জোর দিচ্ছেন, 20% মেরিটে হচ্ছে 80%। আপনি দেখতে থাকুন, 80% কাজ নাকি তার মারফতে হচ্ছে। আরও একবার রিপিট করছি রেশিওটা 20:80, অর্থাৎ 20% লোক সঠিকভাবে চাকরি পাচ্ছে, এমন নয় যে চাকরি পাচ্ছে না, জেনুইনলি চাকরি পাচ্ছে। কিন্তু এবার আমার প্রশ্ন, একটা সিম্পল ক্যালকুলেশন আপনাদের সামনে রাখবো, ধরুন 1000 জন চাকরি দিয়েছে, তার মধ্যে যদি ধরে নিই যে 500 জন বা 600 জন বা 700 জন ভ্যাকেন্সি রয়েছে সেখানে চাকরি পাবে, তাহলে সেই 700 জনের মধ্যে যদি 20:80 এই দুটো রেশিওতে যদি ভাগ করা যায়, তাহলে কজন চাকরি প্রার্থী সত্যি সত্যি জেনুইনলি কাজ পাচ্ছেন? যারা এই মুহূর্তে ইউথ জেনারেশন দেখছেন তারা এই সহজ ক্যালকুলেশন হয়তো করে ফেলতে পারবেন। আমার প্রশ্ন থাকবে শুধুমাত্র এটাই প্রশাসনের কাছে, আমার প্রশ্ন থাকবে সরাসরি যারা এই স্ক্যামগুলো করছেন তাদের কাছে, কি পাচ্ছেন লাভ এটাতে? একটা জাতির মেরুদণ্ডকে, শিক্ষাকে আপনারা ভাঙছেন, মেরুদণ্ডটা ভাঙার চেষ্টা করছেন। দিনের পর দিন এরকম কি আরও পরিমল তৈরি হবে যারা শেষে এই ধরনের কাজগুলোই করে যাবেন? চাকরির দরকার নেই, সঠিক জেনুইন চাকরির প্রয়োজন নেই, শুধুমাত্র কোমরটাকে ভেঙে দিয়ে, মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে, জাতির মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা? দিনের পর দিন টাকা নিয়ে চাকরি দিয়ে কি লাভ পাচ্ছেন আপনারা? স্ক্যাম করে কি লাভ পাচ্ছেন? আমি একবার শোনাবো বাইকটা, শুনুন, বলুন। চাকরি দিচ্ছিস, এটা কে? তুই তো সনাতন ধর্মের লোক, চাকরিটা তুই দিচ্ছিস বলছিস? আমি 2 নম্বরই করে কেন দেবো? তার যোগ্যতা আছে, আর এখন সরু লাইন প্রয়োজন। যোগ্যতা থাকলে নিজের ক্ষমতায় পরীক্ষা দিবে, এক্সাম দিবে, ইন্টারভিউ দিবে, জয়েনিং করবে। তোর মতো জানিস না, তুই কিচ্ছু জানিস না। গোটা ভারতবর্ষে 12% হয় যোগ্যতা অনুযায়ী, আর বাকি 88% হয় যোগ্যতা আছে অথচ লাইন করে। কেননা মন্ত্রী কোটা একটা থাকে, এমএলএ কোটা একটা থাকে, এমপি কোটা একটা থাকে। তুই কিছু বুঝিস? আমাকে ওগুলা বুঝতে লাগবে না। তোরা এমপি কোটা, এমএলএ কোটা, কোন এমএলএ, তোরা তোদের এমএলএ, তোরা তোদের এমপি নিয়ে থাক, ঠিক আছে? তাছাড়া
তোদের এই ওয়েবসাইটটা তো এক নম্বর তোরা ক্লোন করে বানিয়েছিস, আর তোরা ওই রকম রীতিমতো যারা অলরেডি রীতিমতো আমাদের শামসির লোক যারা চাকরি করছে রীতিমতো রিসেন্ট ফেব্রুয়ারি মাসে জয়েনিং করেছিল, তারা অলরেডি এই জয়েনিং লেটার দেখে বলে দিচ্ছে যে এই জয়েনিং লেটার না। তুই তাকে যে বললাম সেদিনে লাইনে নিতে, তুই বললি দিবে না তো, ও নিজের ডকুমেন্টস কেন লোকের হাতে দেবে তুলে? ওর ডকুমেন্টস দিলে চাকরি খেয়ে নেবো নাকি? খাওয়ার আবার চেয়েছে, ওর জেনুইন চাকরি পেয়েছে, ওর চাকরি খাওয়াবে না? চাকরি তো তোদের যাবে, তোরা ওই টাকা দিয়ে পেয়েছিস। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, 2017 সালে জয়েনিং করা প্রায় 99% লোকের চাকরি চলে গেল, তোর কি করে থেকে গেল রে? তাহলে ভাবতে পারছিস কি যোগ্যতা আমার? যোগ্যতা না, ওই যে টাকা দিয়ে 2 নম্বরই করে থেকে গেছিস। আবার আমার তো থাকার কথা না, তো থাকার তো কথাই না, তুই তো টাকা দিয়ে পেয়েছিলি। ভেরি গুড কোয়েশ্চেন। কেন আছি কি জানি, তুই তো টাকা দিয়ে পেয়েছিলি। এটা সেটাই তুই বল। তুই তো নিজে 7 লাখ টাকা দিয়ে পেয়েছিস, এবার তুই 7 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিস, তোরও টাকাটা চলে গেল না? অনেকে থেকে গেছে, আমাদের এখানে কারো অনেকে থেকে গেছে চাকরি, যাদের ওই টাকা দিয়ে পেয়েছে। ওরাও মানে আমাদের জানাশোনা রীতিমতো, মানে যদি বয়সের সঙ্গে মেলানো যায় তো মানে এইচএস দিল 2015 সালে, চাকরি করছে 2014 সালের বেঁচে, 2014 সালের প্যানেলে জয়েন হয়েছিল 2017-তে, এইচএস দিল 2015-তে, আর চাকরি পেয়ে গেল 2014 প্যানেলে। বাহ, ওরও চাকরি আছে এখনো। তো ওই রকম কোনো 2 নম্বরই করে আবার থেকে গেছিস তোরা? না, তুই তো কেবলই বললি 99% বাদ, তাহলে তারও যোগ্যতা আছে মেনে নিতে হবে। আমি ওখানে শুনতে পেলাম শব্দ বন্ধ, ক্লোন ওয়েবসাইটের কথা বলছিলেন আপনি। না, আমি ভাবছি যে হয়তো ওরা হয়তো ক্লোন ওয়েবসাইট বানিয়েছে সেম টু সেম, এটা আমার ধারণা। আমার কিন্তু ওয়েবসাইট তো সেম টু সেম। আমি একবার ক্যামেরা আমার কোনো ই নেই, ক্যামেরা বন্ধুকে বলবো, আমি একটা জিনিস করবে আমার কর্মসূত্রে বা নিজের কিছু জানার জন্যে ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট হয়, হেডার অ্যান্ড ফুটার। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখুন, আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার এই ফুটারের অপশনটা একবার দেখাতে, ফুটারের অপশনটা দেখাতে। দেখুন এখানে কি লেখা রয়েছে, দেখুন কপিরাইট সি 2018 পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এটা অরিজিনাল, মানে যেটা ওয়েবসাইট যে কোনো খুলবেন সেটাতেও লেখা থাকে। এক্স্যাক্টলি, ফুটার অত্যন্ত ইম্পর্টেন্ট হয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। হেডার তো আপনারা দেখতেই পেয়েছেন কিছুক্ষণ আগে, ফুটারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুটারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তার কারণ এই ফুটার কিন্তু যেমন তেমনভাবে ইউজ করা যায় না। ওয়েবসাইট ডিজাইনিং যারা করেন তারা প্রত্যেকেই জানবেন এই ফুটার এত সহজ নয়, এত সহজে এই ফুটারের অপশন পাওয়া যায় না। এবং সঙ্গে সঙ্গে ইউআরএল যেটা দেখানো হচ্ছে সেই ইউআরএলও এত সহজ নয়। আরও একটু কিছুক্ষণ শুনলে বুঝতে পারবেন, 2022 সালে কোনো মাস্টারের আবার চাকরি করেছে, সেখানে এই রেকর্ডিংই আছে, জাস্ট কিছুক্ষণ শুনলে আরও বুঝতে পারবেন। শোনান নাম বলেছে, ওনার নাম রীতিমতো নাম এবং বাবার নামও বলছেন। তো সেই চেনের মারফত তো আমরা টিকে আছি, আর তোর দেখ যোগ্যতা নেই, এখনো তুই পরের কাজ করছিস, পরের বাড়ি ভাড়া থাকছিস, পরের মোটরসাইকেল নিচ্ছিস। এই আসলে মোটরসাইকেল নিয়ে বলছিস স্যার এই গাড়িটা নিলে ভালো হবে, এটাই আপনি ফিনান্স করুন, এটা করুন, ওটা করুন। কদিন আর করবি খেলা শিখিবি? তাও তো লোকের সঙ্গে বেইমানি তো করছি না, নিজের সম্মানের সঙ্গে নিজের মেহনত করে টাকা কামাই করছি, লোকের সঙ্গে বেইমানি করে চিটারি করে তো কামাই করছি না তোর মতো। আমরা বেইমানি কোথায় করছি? ফিউচার করে দিচ্ছি। ফিউচার না, লোকের জেল খাটানো বলছে। কালকে যখন চাকরি যাবে পুরো টাকা ঘুরিয়ে দেবে, আবার জেলও খাটবে। তুই ওই পাতে দই দিয়ে বসে থাক আর পরের গোলামি কর, অসুবিধা নেই। হ্যাঁ, তুই শুধু দেখ নিজের কাজ করা থেকে 2 নম্বরে চাকরি দিয়ে ওই তুই। আমি একটা জিনিস ভাবছি, তুই যে টাকা দিয়ে চাকরি পেয়ে বাচ্চাদেরকে ঠিকঠাক পড়াতে পারছিস তো? যোগ্যতা ছিল তো? গোলামবাবু আমাদের হাতে আর সময় নেই, সেটা খুব ভালো, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। যে দর্শক যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদের অনেক রকম কোয়ারিজ থাকতে পারে, হয়তো কিছু কোয়ারিজ আছেও। সেই কোয়ারিজের যাবতীয় সলিউশন দেখার জন্যে, কোয়ারিজের যাবতীয় বিষয় নিয়ে শেষ লগ্নে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তার কারণ নজর রাখতে হবে আপনাকে ট্রাইব টিভি বাংলার পর্দায়। কিন্তু তার আগে গোলামবাবুকে বলবো, গোলামবাবু সাধারণ জনগণের জন্য সেটা আমি বলছি, কিন্তু তার আগে আমি এটা বলতে চাইছি, উনি পরিমলবাবু যে উনি একটু আগে যে লাইনে এসে বললেন ওনার সঙ্গে আমার কোনো আলাপ হয়নি, কিছু হয়নি, রেকর্ডিং ওনার ভয়েস ওনার সব, উনি একটু আগে সমস্ত মানে করলেন, মিথ্যা বললেন যে ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি এই ব্যাপারে, কিন্তু সমস্ত কিছু রয়েছে আমার কাছে। অস্বীকার করে ফেললেন তিনি। হ্যাঁ, পুরো অস্বীকার করছেন উনি, কিন্তু সেটা অস্বীকার আমি সমস্ত প্রুফ দিচ্ছি। এবার উনি হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো পাঠিয়েছেন রীতিমতো সেগুলোই রয়েছে আমার কাছে।
একেবারে আপনি জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন? সবাইকে এটাই বলবো যে শর্টকাট মেরে কোনোদিন কেউ চাকরি পেয়ে চাকরি থাকেনি, যেটা দেখতে পাচ্ছি চাকরি থাকবেও না, আর সেই চাকরি বেশি দিন টিকসই নয়। তো নিজের যোগ্যতায় মেরিট লিস্টে চাকরি পাওয়ার জন্য ওয়েট অবশ্যই করতে হবে। ওয়েট করে কেউ যদি টাকা না দেয়, কোনোদিন কেউ যদি টাকার শর্টকাটে না যায়, অবশ্যই চাকরি পাবে। সেই কোটাগুলো থাকবে কোথায়? চাকরি দিয়ে শর্টকাটে পেয়ে যাচ্ছে বলেই তো মানুষ জেনুইন যারা আছে তারা চাকরি পাচ্ছে না। একেবারে অশেষ ধন্যবাদ আপনাকে কলমবাবু, অশেষ ধন্যবাদ ট্রাইব বাংলায় সময় দেওয়ার জন্য। আর আপনাকে আবারও বলছি, যদি আপনার প্রত্যেকটি অভিযোগ যদি সত্যি হয় তাহলে ট্রাইব টিভি বাংলা থেকে এবং হয়তো এই মুহূর্তে যারা দর্শক দিচ্ছে তারা প্রত্যেকে হয়তো আপনাকে কুর্নিশ জানাবে, তার কারণ আপনি সাহসিকতাটা দেখিয়েছেন। আর এই সাহসিকতাগুলো দরকার, এই সাহসটা রাখুন। আপনারা আপনাদের আশপাশে এরকম আরও কিছু পরিমল, রাহুল যাদেরকে খুঁজে পাচ্ছেন তাদের প্রত্যেককে খুঁজে বের করুন। জনসাধারণ এটা বলবো, কেউ যদি এরকম কোনো কিছু শিকার হয়ে এরকম শিকার হয়ে থাকে যে এরকম কোনো কিছু ঘটেছে কারোর সঙ্গে, অবশ্যই আসুন এবং সবার সামনে তুলে ধরুন। বাকি জনসাধারণও সতর্ক হবে। ট্রাইব টিভি বাংলার জন্য কি বলবেন? আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমার এই সমস্ত কিছু সবার জনসাধারণের সামনে তুলে ধরা, এবং প্রশাসনকে এইটুকু জানাবো যে এটার যেন লাস্ট পর্যন্ত গিয়ে জিনিসটা যেন সঠিক তদন্ত করে যে এটাতে যুক্ত তাদের সঠিক শাস্তি হয়। অশেষ ধন্যবাদ গৌরমবাবু, অশেষ ধন্যবাদ। আপনাদেরকেও অশেষ ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ট্রাইব টিভি বাংলা দেখছিলেন। এবং সজাগ থাকুন, সতর্ক থাকুন, আতঙ্কে নয়। এবং আপনাদেরকেও বলবো, এইভাবে কাউকে টাকা দেবেন না, এইভাবে কখনো কাউকে টাকা দেবেন না। তার কারণ প্রশাসন বা সরকার কখনোই কিন্তু এগুলোকে একেবারেই বাড়বা দেয় না, কিংবা সরকার কিন্তু এটা কোনোভাবেই মানেন না যে এইভাবে চাকরি হতে পারে। সরকার অলওয়েজ চায় যাতে সত্যিকারে যারা মেরিটোরিয়াস স্টুডেন্টস হয় তারা যেন পায়, কিন্তু মিডিল ম্যান যারা থাকেন, যারা এদের মাঝে রয়েছেন, দালাল চক্র, এই দালালরা তাদের কার্যসিদ্ধি করার চেষ্টা করেন শুধুমাত্র কিছু টাকার জন্যে। এবং এই প্রলোভনের থেকে একেবারে দূরে থাকুন। সরকারের ওপর যদি সত্যি আপনাদের আস্থা থেকে থাকে তাহলে চাকরিটা দিন। চাকরিটা করতে গেলে আপনারা পরীক্ষাটা দিন এবং পরীক্ষা দিয়ে আপনাদের মেরিটের বেসিসে চাকরিটা নিন। টাকা দিয়ে কোনো রকম প্রলোভনের শিকার আপনারা করবেন না। বারবার বলছি, ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকেও আপনাদেরকে বলবো, সমস্ত স্টুডেন্টসদেরকে বলবো, সাকসেসের কোনো রকম শর্টকাট হয় না, যা বললেন গোলামবাবু। এবং একটা কথা বারবার বলছি, সাকসেস বিগিনস উইথ আ ফেলিয়ার। এই বলেই আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।